ইতিহাস, আমাদের প্রিয় মুক্তিযুদ্ধ। আমরা আজকে সেটা নিয়েই আলোচনা করব এবং আমাদের লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা যা জানি, ছোটবেলা থেকে অনেক কিছু জানি, কিন্তু এখনো আমরা অনেক কিছু জানি না। এবং আজকের যে ক্লাসটা করানো হবে সেটা করানোর পরেও তুমি কিন্তু অনেক কিছু জানবে না, কারণ মুক্তিযুদ্ধ একটা 9 মাস ব্যাপী ঘটনা। 9 মাসের আগের কিছু ঘটনা আছে, 9 মাসের পরের কিছু ঘটনা আছে, কিন্তু 9 মাসে কোথায় কি ঘটে গেছে এইগুলো জেনে কখনোই শেষ করা যাবে না। তোমরা প্রথম আলো পেপার যদি দেখে থাকো, যেহেতু আমি নিয়মিত পেপার পড়ি, প্রথম আলো পেপারে প্রত্যেক দিন জাস্ট পেপারের একদম সামনের পেজের বাম পাশে মুক্তিযুদ্ধ নিয়ে একটা আলাদা কলাম থাকে, নিয়মিত একটা কলাম থাকে। এবং এই দিনটাতে কি হয়েছিল, যেমন আজকে হচ্ছে 23শে জুন, এই দিনটাতে কি হয়েছিল প্রথম আলোতে কিন্তু সেই জিনিসটা আলোচনা করা হয়। আমি আজকেরটা এখনো পড়ি নাই, আমি যদি আজকেরটা দেখতে চাই, মোস্ট প্রবাবলি এটাই আজকের, নাকি না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ এই দিনে নামে কলামটা, যেমন গতকালকেরটা আমার চোখের সামনে আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে 19 জুনেরটা। 19 জুনে আহ 19 জুনে কি ঘটনা ঘটেছিল, 1971 সালের 19 জুন। ঠিক আছে, এই দিন বুদ্ধিজীবী শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর A.R. মল্লিক ভারতের রাজধানী দিল্লিতে সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সঙ্গে একটি মাত্র রাজনৈতিক সমাধান হতে পারে, আর তা হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সো প্রথম আলো একটা অসাধারণ জিনিস কভার করতেছে। তারা যখন এটা শেষ করবে, এটা কিন্তু একটা বিশাল একটা ঘটনা ঘটবে, মানে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা দিন বিভিন্ন বই থেকে তারা ঘেটে ঘুটে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রত্যেকটা দিন কি ঘটেছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো মুক্তিযুদ্ধ একটা বিশাল ঘটনা, এটা নিয়ে আমরা কখনোই জেনে শেষ করতে পারবো না। এবং আমি তোমাদেরকে আজকে যখন পড়ানো শেষ করব, তখনও কিন্তু আমি তোমাদেরকে পুরাপুরি পড়িয়ে শেষ করতে পারবো না। তবে আমি যা পড়াবো সেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড পড়া। মেডিকেল ভর্তি পরীক্ষা হোক বা ডেন্টাল ভর্তি পরীক্ষা হোক বা যে কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষা হোক, যেখানে সাধারণ জ্ঞান আসে, এমনকি BCS পরীক্ষা, এইটুকুই প্রস্তুতি আসলে নেওয়া সম্ভব। এর বেশি মুক্তিযুদ্ধ থেকে জানা সম্ভব না। এবং আমি প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে এইগুলাই আমরা যেগুলো পড়ি সেগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। এবং এগুলোর ডান বাম থেকে প্রশ্নগুলো আসে একদম। অনেক কিছু জানতে হয় না, তারপরও কোথাও যদি সুযোগ পাও, যেমন প্রথম আলো পেপারের ওই কলামটা, তোমার যদি সুযোগ থাকে, তুমি যদি নিয়মিত পেপার পেপার পড়ার অভ্যাস থাকে, তাহলে প্রথম আলোর ওই কলামটা প্রত্যেকদিন একবার রিডিং দিবা। এটা মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমার ধারণাকে অনেকটুকু পরিষ্কার করবে। নাসরিন, বলো। ভাই, আপনি বলেছিলেন যে পাকিস্তানের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান, উনি আত্মীয়ার গুলিতে নিহত হয়েছেন। এখানে আত্মীয়া কারা? আত্মীয়া না আপু, আততায়ী। আত্মীয়া ব্যাপারটা না, আততায়ী। আততায়ী মানে হলো যে কাউকে, আচ্ছা, দুঃখিত। আত্মীয়া না, আততায়ী। ঠিক আছে, আততায়ী মানে যে অন্যকে হত্যা করে। আচ্ছা, আলী, মোহাম্মদ আলী বলো। ভাইয়া, এটা তথ্য অ্যাড করতাম ভাষা আন্দোলন সম্পর্কিত। হ্যাঁ বলো আলী। মানে সবার জানা আছে কিনা, মানে হচ্ছে বাংলাদেশ ছাড়াও মানে বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলন হয়েছিল অন্য দেশে, এটা কি সবার জানা আছে কিনা? মানে অন্য কোথায় অন্য কোথায় বাংলাদেশ ছাড়াও আর মানে ভাষা আন্দোলন হয়েছিল? বলো কোথায় হয়েছিল। এটা হচ্ছে ভারতের আসাম রাজ্যে। বাংলা ভাষার জন্য নাকি? ওখানে, হ্যাঁ, বাংলা ভাষার জন্য ওখানে ভাষা আন্দোলন হয়েছিল। ওখানে 17 জনের মতো মানুষ মারা গেছিল ওই ভাষা আন্দোলনে, বাংলা ভাষার জন্য। মানে বাংলা ভাষার জন্য, বাংলাদেশের বাংলা ভাষার জন্য নাকি আসামের বাংলা ভাষার জন্য? ওরা ওদের মানে মূলত বাংলা ভাষার জন্যই। হ্যাঁ, সেটা কি বাংলাদেশের বাংলা ভাষার জন্য নাকি ওদের বাংলা ভাষার জন্য? হ্যাঁ, ওদের মানে হচ্ছে ওদের রাজ্যে, মানে হচ্ছে ওটা হচ্ছে করিমগঞ্জে সম্ভবত বাংলা ভাষা নিয়ে ওদের আন্দোলন হয় মূলত। ওরা ওই 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 অংশটুকু হচ্ছে মূলত বাংলা ভাষা আচ্ছা ঠিক আছে, জন্য এটা আন্দোলন কিন্তু করে ওরা। দুটাকে একসাথে মিলিয়ে ফেলা যাবে না। এটা কিন্তু আমাদের ভাষা আন্দোলন না, এটা আসামের ভাষা আন্দোলন। ঠিক আছে, এটা খুব সুন্দর তথ্য, এই তথ্যটা আমার জানা ছিল, বাট এটা কখনো আসলে আলোচনা করা হয় না। তবে এই তথ্যটা, প্রশ্ন এটা থেকে এভাবে আসতে পারে যে বাংলা ভাষা নিয়ে আর কোথায় আন্দোলন হয়েছিল, বাংলা ভাষার জন্য। তবে বাংলাদেশের বাংলা ভাষার জন্য না, কিন্তু এটা তারা আসামিরা চেয়েছিল যে বাংলা ভাষাকে তাদের স্বীকৃতির জন্য এরকম কিছু, সেই বিষয়ে আরো পড়ালেখা করা যাবে। আমি এটা জানতাম, এটা আমি পড়েছিলাম, কিন্তু আমার পুরোপুরি এই জিনিসটা এখন ক্লিয়ারলি মনে নাই। তবে বাংলাদেশের সাথে এটা জড়িত না, যতদূর বাংলার সাথে জড়িত হতে পারে। তো ঠিক আছে, আমরা আজকে তাহলে স্বাধীনতা যুদ্ধে প্রবেশ করব। স্বাধীনতা যুদ্ধে প্রবেশ করব আমরা কিভাবে, তোমাদের সবার মনে আছে
দেখি বলতো যে প্রাদেশিক 1971 সালের কত তারিখে প্রাদেশিক নির্বাচন হয়? 1970 সালে, নট 71, দুঃখিত, 1970 সালের 17 ডিসেম্বর। ফাইন। এই প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো আসন পায়? 298টি আসন পায়। 298। যারা 167 বললা তারা পুরো একদম লাড্ডা গুড্ডা, তারা পরীক্ষা হলে 0 পাবা, আন্ডা। 0 পাইলেও খুশি হইতাম, তোমরা পাবো -25। না, প্রাদেশিক নির্বাচনে পায় 298টা। 167টা আসন পায় কোথায়? জাতীয় পরিষদে, জাতীয় নির্বাচনে। ঠিক আছে, পুরো পাকিস্তান জুড়ে। পুরো পাকিস্তানে টোটাল কয়টা আসন ছিল? 313টি। 313টা। পুরো পাকিস্তানে আসন সংখ্যা ছিল কয়টা? 313টা। এই 313টার মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাহলে আওয়ামী লীগের দরকার ছিল 157টা। আওয়ামী লীগ সেইটার চেয়েও 10টা আসন বেশি পায়। এবং কেউ আসলে কল্পনাই করতে পারে নাই যে 157টা আসন কোন দলের, 57টা দলের আসন কোন দলের একার পক্ষে পাওয়া সম্ভব। এটা ইয়াহিয়া কোনোভাবেই কল্পনা করতে পারে নাই। সেই জন্য কিন্তু ইয়াহিয়া ক্ষমতা পাওয়ার পর সে এই কি বলে এটাকে, নির্বাচন দেওয়ার সাহস করে। সে কিন্তু তারপর নির্বাচন দেওয়ার সাহস করে, কিন্তু আওয়ামী লীগ তাকে ভুল প্রমাণ করে, এবং ভুল প্রমাণ করে কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। আজকে আমরা যে আওয়ামী লীগের কথা বলছি, আজকে সেই আওয়ামী লীগের হলো প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে 23শে জুন। এবং আজকে বলেন তো আওয়ামী লীগের কততম প্রতিষ্ঠা বার্ষিকী? 72তম। আমি আজকে গ্রুপে পোস্ট করেছি। 72তম। কততম? 72তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেখো পরীক্ষায় কিন্তু অনেক সময় এগুলাই আসে যে আওয়ামী লীগ এই দলটির বা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই মুহূর্তে। হ্যাঁ বলো। অপসংস্কৃতি আওয়ামী লীগকে রুখিয়ে না। কি বলতেছো? এত বছর কিন্তু কোনো কাজের কথা নেই, কি যে বললো। আচ্ছা, তাহলে আজকে আওয়ামী লীগের 72তম জন্মদিন হচ্ছে, এটা 23শে জুন, আজকে 72তম জন্মদিন। ঠিক আছে, ওকে ফাইন। আমরা আশা করি সবাইকে মিউট করে দিতে পেরেছি। ফাইন। তো আমরা সেই আওয়ামী লীগের আলোচনা গত ক্লাসে করেছি। এখন এতগুলো পুরো দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও কিন্তু পাকিস্তান সরকার আমাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে চায় নাই। শেখ মুজিবুর রহমানের সাথে বারবার সে ক্ষমতার বিবদ দেওয়া নেওয়া এরকম করছিল। বাধ্য হয়ে আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমাদেরকে বাধ্য করা হয়েছিল, আমরা কিন্তু আগে আঘাত করিনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। বাধ্য করা হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা জানি যে এবং 26শে মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন 25শে মার্চ দিবাগত রাতে। এবং 26শে মার্চ এই ঘোষণাটাই স্বাধীন বাংলার প্রথম বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাট থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ হান্নান কর্তৃক প্রচারিত হয়। এবং সেই জন্য 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। বলা হয় যে 25শে মার্চ 12টার পরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেই জন্য 12টার পরে মানে 26শে মার্চ থেকেই আমরা কিন্তু 26শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। এই ঘোষণাটি পরবর্তী দিন 27শে মার্চ মেজর হয়ে গেছে, এটা মেজর হবে। মেজর জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন। তো এগুলো আমরা সবাই জানি, এটা আলোচনার বিষয় না। আলোচনা এমসিকিউ পড়া শুরু করবো আমরা পরের পেজ থেকে। এই ঘটনাগুলা কখন থেকে কি ঘটতে শুরু করে আমরা সেই প্রত্যেকটা ঘটনা নিয়ে আলোচনা করবো। একের পর এক ঘটনা ঘটে। পুরো মার্চ মাসটাকে বলা হয় উত্তাল মার্চ মাস। পুরো মার্চ মাসটাই ছিল ভয়ঙ্কর উত্তাল। এই প্রত্যেকটা কথাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাকিয়ে দেখেন, এখানে 2রা মার্চ থেকে পড়া শুরু হবে। 2রা মার্চকে দেখো, বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো এই যে জনসমক্ষে প্রথমবারের মতো উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। এই বটগাছটা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা কিন্তু এখনো আছে, তবে যেই বটগাছটা তখন ছিল সেই বটগাছটা না, ওখানে নতুন বটগাছ জন্মেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা, এটা বর্তমান কলা ভবনের সামনে। তোমরা যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও তাহলে কলা ভবন, যেখানে অপরাজেয় বাংলা
তার পাশেই এই বটতলা, এবং এই বটতলায় কিন্তু অসংখ্য ঘটনা ঘটেছে। তার মধ্যে এইটা বাংলাদেশের প্রথম পতাকা এখানে উত্তোলিত হয়, এবং তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব এটা উত্তোলন করে। আসম আব্দুর রবের আমি গত ক্লাসেও বলেছিলাম, ইনার লেকচার ইউটিউবে আছে, তুমি চাইলে লেকচার দেখে নিতে পারো। লেকচার বলতে ইন্টারভিউ, ইনার ইন্টারভিউ তুমি শুনে নিতে পারো। খুবই স্মার্ট নেতা ছিলেন সেই সময়ে, খুব বিখ্যাত, খুব বড় মাপে ছাত্র নেতা ছিলেন। 2রা মার্চ তারা এটা করেন, ঠিক আছে। 3রা মার্চ খুব গুরুত্বপূর্ণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেওয়া হয়। একটু কষ্ট করে বলবেন কিনা কে জাতির জনক উপাধিটা দেয়? তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ। আব্দুর রব। তোফায়েল আহমেদ। যারা আব্দুর রব বলে চিল্লাইলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই উপাধিটা দেন হচ্ছে আসম আব্দুর রব। তোফায়েল আহমেদ যে উপাধিটা দিয়েছিলেন তার নাম হলো বঙ্গবন্ধু। দুইটা এক করে ফেলা যাবে না, এটাই হলো সাধারণ জ্ঞান ক্লাস করার এবং ক্লাস না করার পার্থক্য। মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু উপাধিটা দেন তোফায়েল আহমেদ, কিন্তু জাতির জনক উপাধিটা দেন তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব। এই যে ডাকসু ভিপি, কিছুদিন আগে ডাকসু ভিপি ছিলেন ওই যে মাইর খাওয়া নুরু, নুরু যে খালি মাইর খেতে পদে পদে, এই নুরু কিন্তু ডাকসু ভিপি ছিল, ঠিক আছে। সেই ডাকসুর ভিপি কিন্তু একটা অনেক ঐতিহ্যবাহী পদ। আসম আব্দুর রবি কিন্তু জাতির জনক উপাধিটা দেয় ছাত্র জনতার মঞ্চে। 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দানে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বিষয়ে তো একটা আলাদা পড়ালেখাই আছে, আমরা এই বিষয়ে আলাদা করে জানবো। এই ভাষণ থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে 7ই মার্চ, ঠিক আছে। ওকে, এইবার এরপরে 7ই মার্চের পরে কিন্তু বাকি পড়াগুলো আমরা পড়ি না, বাকি আমরা কিন্তু ডিরেক্ট চলে যাই একদম 25শে মার্চ এবং 26শে মার্চে। এই জিনিসগুলো আমরা সবাই জানি, কিন্তু মাঝখানে যে কয়েকটা ঘটনা আছে সেইগুলোও কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। পরীক্ষায় যে কোনোটাই পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এখন এইখানে এই যে মাঝখানের 2টা ঘটনা, এইখানে মাঝখানে একটা ঘটনা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন একটা খেতাব বর্জন করেন। দেখেন, পাকিস্তানি শাসকদের দেওয়া তিনি সকল খেতাব বর্জন করেন 14ই মার্চ। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তুমি মনে করো সরকার তোমাকে ঘোষণা দিছে, তুমি হলা তোমার একটা টাইটেল সরকার তোমাকে দিয়ে দিল বাহাদুর, তুমি সেই টাইটেলটা বর্জন করলে, এটা কিন্তু একটা অনেক বড় একটা বিষয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন 14ই মার্চ সেই সকল খেতাব তিনি বর্জন করেন। একই রকম ভাবে জাতীয় পরিষদ সদস্য শেখ মোহাম্মদ মোবারক হোসেন, তার খেতাব ছিল তখমাই পাকিস্তান, তিনি সেই খেতাবটা বর্জন করেন। শেখ মোবারক হোসেন সম্পর্কে আমি আর ফার্দার কোনো পড়ালেখা করি নাই, তবে পরীক্ষায় আসতে পারে, কারণ এটা একটা মোটামুটি একটা ঐতিহাসিক ঘটনা। এই 2টা জিনিস আমরা জানলাম, ঠিক আছে। আচ্ছা, এখন 2 মার্চ খেয়াল করো, আমরা 2 মার্চ প্রথমবারের মতো আমাদের পতাকা উত্তোলন করলাম। একটা দেশের জন্য যেগুলো মৌলিক বিষয় চিহ্ন, সে চিহ্ন করা হয় 2 মার্চ। 10 দিন পরে কিন্তু 12ই মার্চ তাকিয়ে দেখো, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আমাদের জাতীয় ফুলের নাম হলো শাপলা। এই যে শাপলাকে জাতীয় ফুল ঘোষণা ঠিক করা হয় 12ই মার্চ। খেয়াল করো, সন্তান জন্মের আগেই কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম আমরা মানসিক ভাবে, এখন আর আমরা একসাথে থাকবো না। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ঐতিহাসিক ভাবে অনেক বিখ্যাত জায়গা, পটুয়া কামরুল হাসান এই কাজটা করেন, ঠিক আছে। এবং পটুয়া কামরুল হাসান আহ্বানে জাতীয় ফুল শাপলাকে নির্ধারণ করা হয়। তাহলে 12ই মার্চ এই ঘটনাটা ঘটে। ওকে, এখন এই কথাটা কিন্তু অনেক জায়গায় পড়ানো হয় যে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে কোথায় এবং গড়ে তোলে কোথায়, যদি প্রশ্ন আসে তাহলে গাজীপুরে, জয়দেবপুরে। যারা ট্রেনে চলাচল করেছো কখনো, গাজীপুরের জয়দেবপুরে কিন্তু এখনো ট্রেন থামে, জয়দেবপুর স্টেশন আছে ওখানে, হ্যাঁ, এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন নিয়মিত থামে। এই জয়দেবপুরে প্রথমবারের মতো সেখানে কিন্তু প্রতিরোধ করা হয়। কারা করে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ওকে, যেটাকে বলা হতো ইস্ট বেঙ্গল বা ইস্ট পাকিস্তান রেজিমেন্ট বা ইবিআর। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিন্তু পরবর্তীতে হয়ে যায় বাংলাদেশ রেজিমেন্ট। পরবর্তীতে রেজিমেন্ট নামটা বদলে যায় রাইফেলস, এটা পরবর্তীতে হয়ে যায় বিডিআর। ওকে, পরবর্তীতে এখান থেকে এই জিনিসের জন্ম হয় যে বিডিআর, বাংলাদেশ রাইফেলস এর জন্ম হয় এই জায়গা থেকে। আচ্ছা, সো প্রথম প্রতিরোধ গড়ে উঠে কবে? 19শে মার্চ। কারা গড়ে তোলে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আমরা নামটা মনে রাখবো, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগের নাম ছিল ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটাকে বলা হতো ইপিআর। পরবর্তীতে সেটাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট করা হয়, পরবর্তীতে সেটা হয়েছে বিডিআর, বাংলাদেশ রাইফেলস। বাংলাদেশ রাইফেলস এর বর্তমান নাম কি? সবাই যদি একটু আমাকে বলো।
বাংলাদেশ আর্মি বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ। যে বললো বাংলাদেশ আর্মি, ও ও আসলে কোন স্বর্গে বাস করতেছে ওই জানে, যে আর্মি এবং বিজিবির পার্থক্য জানে না, তার এখন মুড়ি খাওয়া উচিত ঘরে বসে বসে, ওর আরো অনেকটুকু শেখা বাকি জীবনে। আচ্ছা ফাইন, তাহলে 19 মার্চের ঘটনা এটা। 23 মার্চে দেখো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। 2 তারিখেও কিন্তু এই পতাকাটাই উত্তোলন করা হয়েছিল। খেয়াল করতে হবে কোথায়, বাংলাদেশ পূর্ব পাকিস্তানের সকল অফিস আদালতে। 2 মার্চ কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়েছিল। 23 মার্চ পুরো পাকিস্তানের সকল সরকারি অফিস আদালতে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এইগুলো কিন্তু সরাসরি দেশের দেশদ্রোহিতার সামিল, কিন্তু বাঙালি আসলে তখন বুঝে ফেলেছিল যে আর এদের সাথে সম্ভব না। পাকিস্তানিরাও বুঝে ফেলেছিল এরা আর সহজ কথায় পোষ মানবে না। এটা 23 তারিখের ঘটনা। তবে এর মধ্যে কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা চলছিল, এবং 25 তারিখে কিন্তু আলোচনা মোস্ট প্রবাবলি 24 তারিখে আলোচনা ভেস্তে যায়, এবং 25 তারিখ রাতে শুরু হয় অপারেশন সার্চলাইট। খুব সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপারেশন সার্চলাইট কবে পরিচালিত হয়? যদিও এখন এই আলোচনাগুলো নাই, কিন্তু সাধারণ জ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশ আর্মির পরিচালিত বিভিন্ন অপারেশন, বা বিশ্বের বিভিন্ন আর্মির পরিচালিত বিভিন্ন অপারেশন, এগুলো কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সো একটা অপারেশন নাম তোমরা জেনে রাখলে অন্তত পক্ষে অপারেশন সার্চলাইট, এবং এই অপারেশন সার্চলাইট এর মাধ্যমে কিন্তু বাঙালি নিধন করা হয়। ঠিক আছে, এখানে এবং এই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শেখ মুজিবুর রহমান কিসের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন, বলতো? রেডিও, বেতারের মাধ্যমে। রেডিও, এটার জন্য একটা স্পেসিফিক শব্দ আছে, শব্দটা একটু আমাকে খুঁজে দেখতে হবে। শব্দটার নাম হলো, একটা স্পেসিফিক শব্দ আছে কিসের মাধ্যমে তিনি গঠন করেন। ঠিক আছে, জাস্ট আমি তোমাকে শব্দটা জানাচ্ছি একদম, তিনি কিভাবে এই জিনিসটা ঘোষণা করেন। আচ্ছা, আমি তোমাকে জানাচ্ছি। এখানকার এই ঘটনাটা একটু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, যে এই যে এখানে ঘটনাটা ঘটে, এই ঘটনাগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আমরা এখানে ঘটনাগুলো পড়বো। আচ্ছা ওই ঘটনা, আচ্ছা এটা যখনকার আলোচনা তখন আমি তোমাদেরকে আলোচনা দেখাচ্ছি, তার আগে আমরা মেইন ঘটনাগুলো জেনে রাখি। তাহলে 26শে মার্চ এখানে এম এ হান্নান, এটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মানুষটার নাম কিন্তু ভুলতে পারবা না, ভোলা ঠিক হবে না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে বলে যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান, জিয়াউর রহমান কিন্তু ঘোষণা করেন, কিন্তু তিনি কিন্তু 27 তারিখে ঘোষণা করেন, মনে রাখতে হবে। 26 তারিখে ঘোষণা করেন কিন্তু এম এ হান্নান, নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে 27শে মার্চ ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান, তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেন। এখানে এখন এটি স্পষ্ট করে বলে দেওয়া লাগছে যে শেখ মুজিবুর রহমানের পক্ষে বিএনপি এই কাজটা করেছে আমাদের ইতিহাসের সাথে। তারা এই জিনিসটাকে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বা স্বাধীনতার এই জিনিস বানাতে চেয়ে মোটামুটি আমাদের মধ্যে একটা দ্বিধা তৈরি করে দিয়েছে। তবে এখানে কোনো ধরনের দ্বিধা রাখার কোনো সুযোগ নাই যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠকারী জিয়াউর রহমান, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, এটা হাইকোর্টেরও রায় আছে। এবং অবশ্যই শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি ঘোষণা করেন, ভাষণের মধ্যেও সেটা আছে এবং এটাই সত্য। যদিও মজার বিষয় হচ্ছে তিনি 2টা ভাষণ দিয়েছিলেন। প্রথম ভাষণটা তিনি নিজেকেই বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, কিন্তু সাথে সাথে আশেপাশের লোকজন বলে যে এটা আপনি কি বললেন, ঠিক করেন। পরবর্তীতে তিনি ঠিক করে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। আচ্ছা যাই হোক, জিয়াউর রহমানের চরিত্র নিয়ে আমরা এখন আপাতত আলোচনা করব না, রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে, আমরা সেই দিকে যাব না। তবে এইটুকু আমাদেরকে জানতে হবে যে তিনি 27শে মার্চ ঘোষণা দেন। ফাইন, এগুলো হলো একদম মেইন তারিখ। আমরা 2টা 4টা তারিখ করব। এখানে তাকিয়ে দেখো, মুক্তি ফৌজ গঠন হয়, আমাদের যে মুক্তি বাহিনী এইটা গঠিত হয় 4ই এপ্রিল। তাকায় দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই যে আমরা যে মুক্তিযুদ্ধ যাদেরকে আমরা এখন সম্মান দিই সেটা গঠিত হয় কত তারিখে? 4 এপ্রিল। কোথায়, কোন জেলায়? হবিগঞ্জ জেলায়। হবিগঞ্জ হলো একদম বর্ডারের কাছে, যাতে ভারতের সহায়তা পাওয়া যায় এবং যা পাকিস্তানি বাহিনীর আওতা থেকে দূরে। কর্নেল এম এ জি ওসমানীর নেতৃত্বে, তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্নেল, যাকে বলা হয় মুক্তিযুদ্ধের সেনানায়ক। ঠিক আছে, কর্নেল এম এ জি ওসমানী, তার নামটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে ফাইন, আমরা সেটা মনে রাখবো। এখানে তারপর 6 এপ্রিল যে ঘটনাটা ঘটে, দেখো
পাকিস্তানের কলকাতাস্থ হাই কমিশন অফিস, অর্থাৎ বর্তমানেও কিন্তু ভারতের একজন হাই কমিশনার ভারতে আছে, বাংলাদেশের অ্যাম্বাসেডর আমেরিকাতে আছে, বাংলাদেশের অ্যাম্বাসেডর অস্ট্রেলিয়াতে আছে, তারা কিন্তু ছিল পাকিস্তানের অ্যাম্বাসেডর। তারা কিন্তু পাকিস্তান সরকারের প্রতি লয়াল ছিল। কিন্তু তিনি ভারতে থাকা অবস্থায় এম হোসেন আলী, খুবই গুরুত্বপূর্ণ মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য, তিনি কিন্তু বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন কলকাতায় থাকা অবস্থায়। তিনি বলেন যে আমি এখন থেকে আর পাকিস্তানের চাকরি করি না, আমি এখন থেকে বাংলাদেশের আনুগত্য স্বীকার করলাম। এবং মজার বিষয় হচ্ছে তিনি কিন্তু ভারতের মধ্যে পাকিস্তানের যে হাই কমিশন অফিস, সেই হাই কমিশন অফিসকে স্বাধীন ঘোষণা করেন যে আমি এটা এখন বাংলাদেশের পক্ষে কাজে লাগাবো, পাকিস্তান সরকারের কোনো অর্ডার আমি এখন শুনবো না। ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমি। ওকে, সো আমরা দেখলাম যে 6 এপ্রিল এই ঘটনাটা ঘটে, মুক্তিবাহিনী গঠিত হয় 4 এপ্রিল, তথ্যটা যাতে মনে থাকে। এইবার দুইটা ঐতিহাসিক ঘটনা যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, একটা হলো 10 এপ্রিল, আরেকটা হলো 17 এপ্রিল। 10 এপ্রিল এবং 17 এপ্রিল মনে রাখতে হবে যে এই দিন স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। স্বাধীনতার ঘোষণাপত্র 17 এপ্রিল গৃহীত হয়। আর যদি বলা হয় অস্থায়ী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয় কবে, তাহলে উত্তর হলো 10 এপ্রিল। 17 এপ্রিল আরেকটা ঘটনা ঘটে, সেই দিন স্বাধীনতার অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। এখানে দেখো দুইটা স্পেসিফিক কথা। 10 তারিখে আমরা বলি যে আগামী 17 তারিখে আমরা সরকার গঠন করব, তাহলে ঘোষণা দেওয়া হয় 10 এপ্রিল, সরকারটা গঠিত হয় 17 এপ্রিল, স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় 17 এপ্রিল। এই তথ্যগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে। ঠিক আছে, তো পরীক্ষাতে প্রশ্ন আসে অস্থায়ী সরকার গঠিত হয় কবে, উত্তর পরিষ্কার 17 এপ্রিল। এবং এই যে অস্থায়ী সরকার যে শপথ গ্রহণ করে, এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান, এবং শপথ বাক্যটা পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। একজন উপস্থাপনা করেন আর একজন ওই শপথ বাক্যটা পাঠ করান। ঠিক আছে, অধ্যাপক ইউসুফ আলী, প্রত্যেকটা নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মানুষগুলোকে আমরা চিনি না, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের জন্মদানে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা মুক্তিযুদ্ধকে কিভাবে দেখি জানি না, কিন্তু মুক্তিযুদ্ধ মানে কিন্তু দেশ কিন্তু দেশের মতো চলতেছিল, দেশ কিন্তু পুরোপুরি থেমে যায়নি। অফিস আদালত কিন্তু চলছিল। অনেকেই কিন্তু যারা সরকারি কর্মচারী ছিল, তারা কিন্তু সবাই বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেনি, হয়তোবা জীবনের ভয়ে, হয়তোবা পেটের দায়ে, বা অনেকে বিশ্বাসই করতে পারেনি যে এই জিনিস সম্ভব, স্বাধীনতা অর্জন করা সম্ভব, একটা প্রতিষ্ঠিত আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে যেটা সম্ভব। এই বিশ্বাসটা কিন্তু অনেকের মনেই ছিল না। তো মনে করো হাসপাতাল, অফিস আদালত সব কিন্তু চলছিল, কিন্তু কিছু মানুষ ছিল, রাজনৈতিক নেতারা, এই রাজনৈতিক নেতারা কিন্তু সাহসটা করেন এবং তারা কিন্তু দেশের বাইরে গিয়ে এই যে মুজিবনগরে, এখন এই মুজিবনগর আপনারা বলেন তো, এই মুজিবনগর এটা কোন জেলায় অবস্থিত? ম্যাপে যদি তাকায় দেখো, মেহেরপুর জেলা কিন্তু মোটামুটি একটা বর্ডারের জেলা। ঠিক আছে, এবং মেহেরপুর জেলার যে এলাকাটা আম্রকানন, যেটাকে বৈদ্যনাথ তলা বলা হতো সেই সময়, বর্তমানে বৈদ্যনাথ তলা বলে কেউ নিচ্ছি, বর্তমানে ওই জায়গাটা কিন্তু মুজিবনগর। ওই সেদিন আমরা ডিরেক্ট মুজিবনগর বলি। কিছুদিন আজ থেকে 15 বছর আগের বইও দেখবা যে ওই জায়গাটাকে মেহেরপুর জেলা বৈদ্যনাথ তলা বলা হতো, সেই নামকরণ চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, ফাইন। সো এই মুজিবনগরে করা হয়েছিল পাকিস্তান সরকার যাতে চাইলেও সেখানে গিয়ে পৌঁছাতে না পারে, না হলে তো পাইলে তো ব্যাটারা সবাইকে গুলি করে মারিয়ে ফেলতো। সো জীবনের মায়া নেওয়া, আমরা মুক্তিযোদ্ধাদেরকে অনেক সময় প্রয়োজনীয় সম্মান দিতে চাই না, অনেক সময় আমরা বুঝতে চাই না যে কি ঘটনা। বাট এই সময় অনেকেই দেখবা যে কিন্তু ফেসবুকে আমরা লেখালেখি করি না সরকারের বিরুদ্ধে, কারণ এতে সাহস লাগে, জীবনের মায়া লাগে। যে শেখ মুজিবুর রহমান নিজের, অনেক সময় আমরা এনাদের ত্যাগকে বুঝে উঠতে পারি না, বুঝতে চাই না। নিজে তুমি কখনো যেয়ে দেখো, প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে যেয়ে দেখো, বুঝতে পারবে জীবনের মায়া কাকে বলে, জীবনের ভয় কাকে বলে। এই জন্য মুক্তিযোদ্ধাদেরকে বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান, কারণ এই জাতির মুক্তি হয়েছে তাদের মাধ্যমেই। তৎকালীন যারা জেলা প্রশাসক ছিল, তৎকালীন যারা মনে করো সিভিল সার্জন ছিল, তৎকালীন যারা এসপি ছিল, তারা কিন্তু বেশিরভাগই পাকিস্তান সরকারের পক্ষেই কাজ করতে বাধ্য হয়েছে, তারা সরকারের আইন মানতে বাধ্য হয়েছে। তাদেরকে আমরা দোষ দিব না, তারা তাদের কাজ করছিল। ঠিক আছে, কিন্তু দেশের মুক্তি কিন্তু অ্যাকচুয়ালি এনেছে এই রাজনৈতিক নেতারা এবং সাধারণ জনগণ।
এটাই হচ্ছে সত্য কথা, সাধারণ জনগণ। সো এই জন্য তাদেরকে আমরা এই ক্লাস যখন করব, আমরা যাতে এই স্বাধীনতার এই বিষয়টা আরো অনুভব করার চেষ্টা করি। শুধুমাত্র ইতিহাস পড়ে ফেললেই হবে না, সেই সময়টা বোঝার চেষ্টা করতে হবে। এটা কিন্তু বিশাল ঘটনা। এই জন্য কিন্তু মাঝে মাঝে রাজনীতিবিদদের উপর আমাদের রাগ লাগলেও বাস্তবতা হচ্ছে এনারাই কিন্তু জনগণের সাথে কানেক্টেড। তুমি আমি আজকে কালকে ন্যায়ের কথা বলবো, কালকেই যদি পুলিশ ধরতে আসে তুমি আমি নাই, রাস্তায় কিন্তু বেশিরভাগ লোকজন থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। জনগণের অধিকারের জন্য লড়াই করা মোটেই এতটা সহজ বিষয় নয়। ঠিক আছে, এই যে আজকে বিএনপি দলটা কেন আজকে এভাবে হারিয়ে গেল, এতে একটা জিনিস বোঝা যেতে পারে যে তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ক্ষমতায় যাওয়া। মূল উদ্দেশ্য কিন্তু জনগণের মুক্তি না। যাদের কারোর উদ্দেশ্য যদি জনগণের মুক্তি হয়, তারা কিন্তু কখনোই রাজপথ ছেড়ে যাবে না, যে কোনো অন্যায় অবিচারে তারা আন্দোলন করবে। আর ডিপেন্ড করে লক্ষ্যটা কি। কেন বাংলাদেশ আওয়ামী লীগ জিততে পেরেছিল? তখন ক্ষমতায় যাওয়াই তাদের মূল লক্ষ্য ছিল না, তাদের মূল লক্ষ্য ছিল শোষণ মুক্ত সমাজ গড়ার। দ্যাট ওয়াজ দেয়ার প্রাইম টার্গেট। সেই জন্য যত অবিচার হোক, যত অন্যায় হোক, তারা সেইটা মোটিভেশনটা ধরেছিল। এই মোটিভেশনটি গুরুত্বপূর্ণ, এবং এই মোটিভেশনটা কিন্তু জীবনের সব জায়গায় কাজে লাগে। এই যে তুমি যে জীবনে বড় কিছু করতে চাও, এই মোটিভেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যে তুমি লক্ষ্যটা যেটা সেট করছো, লক্ষ্যটা আসলে কত বড় লক্ষ্য তার উপর অনেকটুকু নির্ভর করে। তুমি যদি লক্ষ্য হচ্ছে ঢাকা মেডিকেলেই চান্স পেতে হবে, তাহলে তোমার প্রস্তুতি একরকম হবে। তোমার যদি লক্ষ্য থাকে যে কোনো একটা ভার্সিটি চান্স পাইলেই হবে, তাহলে তোমার প্রস্তুতি কিন্তু একরকম হবে। এই রাজনৈতিক নেতারা জনগণের মুক্তির লক্ষ্য নেয়, এবং এর চেয়ে বড় লক্ষ্য কিন্তু হয় না এতগুলো মানুষের ভাগ্যের পরিবর্তন, সবচেয়ে বড় লক্ষ্য। এই জন্য সবচেয়ে বড় ত্যাগও আমাদেরকে স্বীকার করতে হয়েছে। সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, অসংখ্য রাজনৈতিক নেতা মৃত্যুবরণ করেছে। ঠিক আছে, তো আমরা আশা করি একটা মেইন তারিখগুলো সম্পর্কে জানলাম। আমরা বাকিগুলো সম্পর্কে আরেকটু ডিটেইল জানবো। স্বাধীনতার ইস্তেহার, এটা একটা বড় ঘটনা। স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় কবে? ঠিক আছে, স্বাধীনতার ইস্তেহার, এই স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় কবে? এখানে তারিখটা আগে পড়বা। 3-3 মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়। এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসবে স্বাধীনতার ইস্তেহার যে পাঠ করা হয়, কে পাঠ করেন? স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। আমাদেরকে এই মানুষের নাম মনে রাখতে হবে। এই যে দেওয়া আছে, ছবি দেওয়া আছে, শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন। তোমরা কি কেউ চেনো নাকি শাহজাহান সিরাজকে? বলো তো, বেঁচে আছে না? নেই, না ভাই, বেঁচে আছে কিনা? ছোট মানুষ, ইউটিউবে সার্চ দিও শাহজাহান সিরাজ। উনি বেঁচে আছেন। উনি বাংলাদেশ, উনি বিএনপি রাজনীতি করেন এখন। একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন, পরবর্তীতে তিনি দল চেঞ্জ করেছেন। শাহজাহান সিরাজ, কিন্তু এই শাহজাহান সিরাজ পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন। এবং মনে রাখবা, সেই পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার যে পাঠ করা হয়, সেই পল্টন ময়দানেই কিন্তু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেওয়া হয়। ঠিক আছে, এবং এই যে ছবি দেওয়া আছে, ঐতিহাসিক ছবি, তাকিয়ে দেখো, ঐতিহাসিক ছবি। 3রা মার্চ 1971 পল্টন ময়দানে নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন। আচ্ছা, গতদিন আমি বলেছিলাম যে 4 খলিফা বলা হতো। এই 4 জনকে বলা হয় 4 খলিফা। এটার মধ্যে তোফায়েল আহমেদ নাই, বাট তোফায়েল আহমেদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। বাট এই যে নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন, এই 4 জন কিন্তু দেখো শপথ নেয়। এরা কিন্তু শপথ নেয়, এবং এরা শপথ নেয় যে এরপর আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। আর কোনো কথা শোনাশুনি নাই, আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। এবং এই 4 নেতাই গঠন করেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কারা গঠন করেন এইটা, বা কবে গঠন করেন। যদি প্রশ্ন করা হয় যে এই স্বাধীন কবে গঠন করেন, তাহলে উত্তরটা হচ্ছে 1 মার্চ। 1 মার্চ তারা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন, এবং 3রা মার্চ তারা কিন্তু স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন। এবং এই স্বাধীনতার ইস্তেহার পাঠ করার পর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক এবং বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। ঠিক আছে, এবং এই সময় পূর্ব পাকিস্তানকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণা দেওয়া হয়। তারা এই ঘোষণা দিয়ে দেয়। তাকায় দেখো, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার আগেই তারা কিন্তু ঘোষণা করেছিল। কিন্তু তাদের এই ঘোষণাকে কেন আমরা পালন করি না? কারণ সর্বাধিনায়ক হচ্ছে শেখ মুজিবুর রহমান। একটা স্কুলের ছুটি কখন হবে? যখন হেড স্যার বলবে। মনে করো দপ্তরে যদি ছুটি ঘোষণা করে দেয়, তাহলে সেই স্কুলে ছুটি হবে না। সেই জন্য আমরা 26শে মার্চকে অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবস হিসেবে ধরি। কিন্তু এরা এত বেশি এরা কি বলে, উগ্র শব্দটা বলা এনাদের প্রতি অবিচার করা হবে। এনারা এত বেশি উদ্যমী ছিলেন, এত বেশি সাহসী ছিলেন, এনারা কিন্তু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এবং এই জন্য এটা নাম দেওয়া হচ্ছে স্বাধীনতার ইস্তেহার। নামটা দেখো, স্বাধীনতার ইস্তেহার। এগুলো বিশাল ঘটনা।
এগুলো অনেক বড় ঘটনা, এই 4জন মানুষ অনেক বড় ঘটনা। ইউটিউবে সার্চ দিলেই তোমরা অনেকগুলো তথ্য পেয়ে যাবে এই মানুষগুলো সম্পর্কে। তো আশা করি কিছুটা হলেও জানাতে পারলাম। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যাতে একটু কষ্ট করে হলেও ইউটিউবে একটু সার্চ টার্চ দিয়ে একটু শেখার চেষ্টা করো, ইতিহাসকে জানার চেষ্টা করো, এই মানুষগুলো পরবর্তীতে কি করলো সেটা জানার চেষ্টা করো। হ্যাঁ, আব্দুল্লাহ বলো। ভাইয়া, 4 খলিফা মানে ওনারা কোন কোন দলের ছিলেন, ছাত্র সংগঠনের ছিলেন, এটা কি জানা যাবে? আমার জানা মতে প্রত্যেকেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, মানে প্রত্যেকেই বাংলাদেশ ছাত্রলীগের এবং সবাই আওয়ামী লীগের অনুসারী ছিলেন, ঠিক আছে আমার জানা মতে। এবং সবাই আওয়ামী লীগের অনুসারী ছিলেন এবং এখানে 2জন ছিলেন আওয়ামী লীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি, আর 2জন ছিলেন ডাকসুর ভিপি এবং জিএস। বর্তমানেও বাংলাদেশে 4জন যদি ছাত্র নেতা বের করতে চাও সবচেয়ে পাওয়ারফুল এই 4জন হবে, পুরো ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আর ডাকসু ভিপি জিএস। সেই সময় ডাকসুর অনেক বেশি পাওয়ার ছিল, এখন আর ততটা পাওয়ার নাই। এই 4জন আমার জানার মতে একই সবাই আওয়ামী লীগের ছাত্রলীগের অংশ ছিলেন। হ্যাঁ, শুক্লা বলো। ভাইয়া 4 খলিফা বলা হয় কেন? 4 খলিফা বলতে ইসলামের 4 খলিফা বা খোলাফায়ে রাশিদিনের কথা বলা হয়, এটা তাদেরকে ইচ্ছা করে ডাকা হতো। খোলাফায়ে রাশিদিনরা যেমন ছিল সবচেয়ে পাওয়ারফুল খলিফা, ইসলামের যত খলিফা আছে এরাও ছিল, এই 4জন ছাত্রনেতা ছিল সেই সময় সবচেয়ে পাওয়ারফুল ছাত্রনেতা, সেই জন্য তাদেরকে অ্যাকচুয়ালি 4 খলিফা বলা হতো। এটা একটা ডাক, এটা পরীক্ষায় আসার কথা না, তারপরেও অনেক সময় পড়ে দেখবা যে 4 খলিফা এইভাবে নাম বলা হবে। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে। দেখো, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হলো ফারুক, এবং এখানে ফারুকের ছবি দেখতে পাচ্ছি আমরা, ফারুক ইকবাল। তিনি 3 মার্চ 1971 সালে 3রা মার্চ 1971 সালে মৃত্যুবরণ শহীদ হন। এবং তিনি যেখানে শহীদ হন সেই জায়গাটাকে বলা হয় মৌচাক। তোমরা সবাই যারা ঢাকায় থাকো তারা সবাই মৌচাক চেনো, এখানে অনেক কলেজ ঢাকার যারা আছে তারা এখানে সবাই চেনো মৌচাক মালিবাগ মোড়। এবং সেখানে এই দেখো তিনি মৌচাকে তিনি মালিবাগ মোড়ে মূলত ওই এলাকাতেই তিনি মৃত্যুবরণ করেন। তাকে তো এই 3 মার্চ এটা মনে রাখতে হবে। 1971 সালে 3রা মার্চ আবু জর গিফারি কলেজ প্রাঙ্গণ হতে একটি মিছিল রামপুরায় পৌঁছালে পুলিশের গুলিতে নিহত হয় ফারুক ইকবাল, ঠিক আছে। এবং এই ফারুকের লাশ মৌচাক মোড়ে নিয়ে আসলে সেখানেই তাকে সমাহিত করা হয়। আশা করি এই জিনিসটুকু মনে রাখতে পারবেন যে প্রথম শহীদকে ফারুক ইকবাল। আচ্ছা, এখানে দেশ স্বাধীন করে মালিবাগে নিজ পৈতৃক নিবাসে ফেরার পথে 17ই ডিসেম্বর বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে মারা যান আরেক কিশোর মুক্তিযোদ্ধা তসলিমকেও ওই একই এলাকায় মৌচাক মোড়ে সমাহিত করা হয়। সেই জন্য এই দুইজনের স্মৃতি রক্ষার্থে ফারুক এবং তসলিম স্মৃতি চত্বর করা হয়েছে, যেটা 2008 সালে করা হয়েছে মৌচাক মোড়ে। এবং ইনাদের দুইজনকে, ফারুককে বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, তসলিমকে বলা হয় মুক্তিযুদ্ধের শেষ শহীদ। এই তথ্যগুলো কিন্তু নতুন তথ্য, যেগুলো কিন্তু তুমি, আমার মনে হয় না যে তুমি এগুলো অতীতে পড়েছো, কিন্তু অতীতে না পড়লেও আজকে পড়লা প্রথমবার, আশা করি প্রথমবার পড়লা কিন্তু শেষবার না। তুমি এখন থেকে গেলে প্রশ্ন পড়লেই পেরে যাবে। এবার আমরা 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে পড়বো, যে এই ভাষণটা অ্যাকচুয়ালি তুমি যদি এখনো শোনো আমার ক্লাস শেষে, তোমার রক্ত এখনই গরম হয়ে যাবে, এখনই মনে হবে যে যুদ্ধটা এখনই লাগুক, খালি বেটাদেরকে সাইজ করার জন্য আমি এখন ঝাঁপাই পড়তেছি, তাই না? শুনছো তো নাকি ভাষণটা? মানে পুরো রক্ত গরম হয়ে যায় না শুনলে? তোরা খেলে আমার সাথে তাল মিলাতে, সত্যি কিনা, সত্যি হয় কিনা সেটা বল ভাই। একটা অনুভূতি আপনি দিয়েই দেখেন, আর ভালো লাগে না ভাইয়া, দিয়ে না আপনার সাথে যুদ্ধ লাগাই দিবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা একজন বললো যে একই জিনিস বারবার শুনতে ভালো লাগে না, এটা যখন অতিরঞ্জিত হয়ে যায় তখন আসলে যে কোনো কিছুই, এভরিথিং এক্সেসিভ অফ এভরিথিং ইজ ব্যাড, যে কোনো কিছুরই বেশি বাড়াবাড়ি ভালো লাগে না। এটা আসলে আওয়ামী লীগ নির্বাচন এত বেশি বাজায় ফেলে, মাঝে মাঝে এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তারপরও এটা একটা আসলে ঐতিহাসিক ভাষণ। আচ্ছা, ঠিক আছে। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই ভাষণটা কোথায় দেওয়া হয়, উত্তর হচ্ছে রেসকোর্স ময়দানে। পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে ভাষণটা রেসকোর্স ময়দানে দেওয়া হয়, এই যে ভাষণটা রেসকোর্স ময়দানে দেওয়া হলো, এই রেসকোর্স ময়দানের ভাষণটা কত মিনিট স্থায়ী ছিল? এখানে দেখো 18 মিনিট। এই তথ্যটা একটু ওলটপালট হতে পারে, তারপরও এটা একটা গড় সময় 18 মিনিট, এটার আশেপাশেই মনে রাখতে হবে যে 18 মিনিট ভাষণটা দেওয়া হয়। আশা করি তুমি উত্তর করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবং এটাই জানতে হবে আমাদেরকে। এখান থেকে আর অন্য কোনো তথ্য, এখান থেকে আমি অন্য কোনো তথ্য দিব না। এখন এই ভাষণের পরীক্ষা প্রশ্নের ভাষণের বিষয়বস্তু ছিল কয়টা? ভাষণের বিষয়বস্তু ছিল 4টা। এক হলো চলমান সামরিক আইনকে প্রত্যাহার করতে হবে,
সৈন্যবাহিনীদেরকে ব্যারাকে ফেরায়, 2 নম্বর কথা ছিল সৈন্যবাহিনীদেরকে ব্যারাকে ফেরত দিতে হবে। 3 নম্বর হচ্ছে গণহত্যা যে করা হয়েছিল, বিভিন্ন জায়গায় যে গুলি চালানো হয়েছিল সেই গণহত্যার তদন্ত করতে হবে। 4 নম্বর নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অ্যাকচুয়ালি এই 4টা দাবি পালন করলে কিন্তু পাকিস্তান আর 2 টুকরা হয় না, পাকিস্তান এখন 1 টুকরাই থাকতো। এর একটাও কিন্তু পরবর্তী 15 দিনে এবং 9 মাস পরে আমরা সেজন্য স্বাধীনতা অর্জন করে ফেলি। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসবে কয়টা মূল বক্তব্য ছিল। ওকে, এখান থেকে আর কি প্রশ্ন আসবে? এখান থেকে দেখেন যে কয় দফা দাবি পেশ করেন তিনি, 4 দফা দাবি পেশ করেন। এখানে একটা তথ্য দেওয়া আছে, 7ই মার্চের ভাষণের মূল বক্তব্য ছিল পুনরায় নির্বাচন। এই জিনিসটাতে আমার একটু কনফিউশন আছে, এই জিনিসটা আমি সরিয়ে দিচ্ছি। জিনিসটা সরাইতে বলেছিলাম, এটা আসলে কাটার সুযোগ হয়নি, এই জিনিসে আমরা যাবই না। পুনর্নির্বাচন তিনি দাবি কোথায় করেছিলেন আমার ঠিক জানা নেই, এই জিনিসে আমরা যাবো না। এটা একটা প্রশ্নে দেখেছিলাম আমরা, এটা একটা প্রশ্নে আছে এবং বেশ কিছু বইয়েও আছে এই তথ্যটা। সো এই আলোচনাতেই আমরা যাবো না যে পুনর্নির্বাচন কয় দফা দাবি পেশ করেন, 4 দফা। বিষয়বস্তু কয়টা ছিল, 4টি। কি কি বিষয়বস্তু ছিল, এই 4টা বিষয়বস্তু ছিল, আমরা অলরেডি সেটা পড়ে ফেলেছি। খুব বিখ্যাত উক্তি দুটা কি, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এখন এই যে ভাষণটা, এই ভাষণটার অতীত নিয়ে তো আমরা অনেক পড়েছি, বর্তমান নিয়ে আমরা পড়তে আসি। এই ভাষণটাকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, এটাকে কি ঘোষণা করা হয়, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। প্রশ্ন হচ্ছে কে ঘোষণা করে, উত্তরটা কিন্তু হবে ইউনেস্কো। আমরা কিন্তু এই জিনিস বেশিরভাগ সময় ভুলে যাই, এটা কে ঘোষণা করে, ইউনেস্কো। আমরা যাতে এই কথাটুকু মনে রাখি, ইউনেস্কো এই ঘোষণাটা করে। ঠিক আছে, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এই জিনিসটাকে ঘোষণা করে, আমরা যাতে এই কথাটুকু মনে রাখি। 2 নম্বর কথা হচ্ছে কবে ঘোষণাটা করে, 2017 সালের 30 অক্টোবর। এখন ভাইয়া যতই তোমার কষ্ট হোক, এই জিনিস কষ্ট করে তোমাকে মনে রাখতে হবে, 30 অক্টোবর তিনি ঘোষণাটা করেন। 30-10-17 তোমাকে এই তারিখ মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটাকে কি ঘোষণা করে, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের ইংলিশটা কি, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার বা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামক এই রেজিস্টারে এটাকে তারা অন্তর্ভুক্ত করে। দ্যাটস ইট। এর সাথে সাথে আরেকজন মানুষ বাংলাদেশের ইতিহাসের পাতায় অমর হয়ে গেছেন, তার নাম হলো ইরিনা বোকোভা। এই মহিলাটার নাম হলো ইরিনা বোকোভা। তুমি যদি দেখো, তিনি কিন্তু ইউনেস্কোর প্রথম নারী পরিচালক। এটাও কিন্তু তোমার জানার মতো ঘটনা, ইউনেস্কোতে প্রথম নারী পরিচালক হিসেবে ইরিনা বোকোভা। এই যে প্রথম নারী পরিচালক, এটা কিন্তু আগামী 50 বছর এই ধরনের জিনিস আমরা শুনবো। এরপর আর এই জিনিসগুলো আলোচনার মধ্যে আসবে না, কারণ মেয়েরা এত বেশি প্রোগ্রেস করে ফেলবে, তখন নারী পুরুষ আর আলাদা করে বিবেচনা করা হবে না। আর আগামী 50 বছর শুধুমাত্র এই আলোচনাটা থাকবে যে ইনি প্রথমবারের মতো ছিলেন, কারণ এর আগে অ্যাকচুয়ালি মেয়েদের পার্টিসিপেশন ছিলই না। 1970-এর দশকের পর থেকে অ্যাকচুয়ালি পুরো বিশ্বে এই ঘটনাটা বদলে যায় এবং আস্তে আস্তে নারীদের সকল জায়গায় পার্টিসিপেশন শুরু হয়। ঠিক আছে, সো এই 4টা তথ্য এখান থেকে মনে রাখার চেষ্টা করবা। কি বলা হয়, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য শব্দটা যাতে ব্রেনের মধ্যে আমরা সেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এইবার আমরা যে সেগুলো একটু দেখবো। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ, সবাই যদি আমাকে একটু বলো, কোন জেলায় প্রথম সশস্ত্র প্রতিরোধ নেওয়া হয়? গাজীপুর। হ্যাঁ, গাজীপুর। কারা নেয়? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই কাজটা কি করে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এখানে দেখো দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শব্দটা বলা হয়েছে, এখানে যে শব্দটা বলা হয়েছে তার নাম হলো দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দ্বিতীয় কথাটার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা দেখবা যে সে ব্যাটালিয়নের নাম থাকে, প্রত্যেকটা ব্যাটালিয়ন থাকে যে নাম। কারো এলাকায় যদি বিজিবি থাকে, সে বিজিবির একটা নাম আছে, যেমন এক এক এলাকায় এক এক বিজিবি, 18 ব্যাটালিয়ন। তো এদের ব্যাটালিয়ন হচ্ছে 2 নম্বর ব্যাটালিয়ন। তো জয়দেবপুরে এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা প্রথমবারের মতো বিদ্রোহ করে। কেন বিদ্রোহ করে? কারণ তারা খুব পরিকল্পনা করছিল যে বাঙালি সৈন্যদের হাতে কোনো অস্ত্র রাখা যাবে না, বাঙালি সৈন্যদের হাতে অস্ত্র রাখলে তারা প্রতিরোধ করতে পারে। এবং এরই ধারাবাহিকতায় এই দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালি সৈন্যদের দুর্বল করতে এবং কৌশলে নিরস্ত্র করার জন্য তাদেরকে অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু এইটা আসলে তারা বুঝতে পারে যে এভাবে এটা হতে পারে না এবং তারা অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানায়। এবং সেই জায়গায় চান্দনা মোড় থেকে জয়দেবপুর পর্যন্ত, এখানে চান্দনা শব্দটা লেখা আছে, এখনো কিন্তু এই মোড়টা কিন্তু বিদ্যমান। চান্দরা মোড় বলে একটা মোড় আছে। কারো বাসা গাজীপুর আছে নাকি এই জায়গায়? এখানে গাজীপুরের কেউ আছে নাকি?
জি ভাইয়া। ছাত্র খালিদ গাজীপুরের। খালিদ যে কি বলতে চান্দোরা মোড়, এটা কিন্তু এখন চান্দোরা মোড় নামে পরিচিত। চান্দোরা সেই মোড়টা কিন্তু এখনো আছে। চান্দোরা মোড় থেকে তারা কিন্তু সড়ক অবরোধ করে এবং তারাই কিন্তু প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে 1971 সালে 19 মার্চ। আশা করি জেনে গেলাম। মুক্তি ফৌজ, আমাদের যে মুক্তি বাহিনী গঠিত হয় কত তারিখে? 4 এপ্রিল 1971। এই গঠন নেতৃত্ব দেন কে? কর্নেল আতাউল গনি ওসমানী। এবং কে কোথায় করা হয়? হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে। আশা করি আমরা সবাই জানি, তাই না? এবং এই মুক্তি ফৌজকে মুক্তি বাহিনী নাম দেওয়া হয়। দেখো, নামকরণ করা হয় 11 এপ্রিল 1971 সালে। এই প্রত্যেকটা সাল আমরা জাস্ট এক সপ্তাহ পরে তার নামটা মুক্তি বাহিনী দিয়ে দেওয়া হয়, মুক্তি ফৌজ শব্দটা চেঞ্জ করে। এবং আমার কাছে এটাই শুনতে ভালো লাগে, মুক্তি বাহিনী। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে মুক্তি বাহিনী গঠিত হয়, যদি কখনো প্রশ্ন আসে, মুক্তি বাহিনী গঠিত হয় 11 এপ্রিল 1971। যদি মুক্তি ফৌজ নামে 4 এপ্রিল গঠিত হয়। ঠিক আছে, তো এইটুকুই আমাদেরকে জানতে হবে। তো অনেক কিছু জেনে গেলাম। ওকে, এছাড়াও মুক্তি বাহিনী ছাড়াও কিন্তু একটা স্পেশাল বাহিনী ছিল, মুজিব বাহিনী। এবং এই মুজিব বাহিনীর যাদের আসল নাম ছিল বেঙ্গল লিবারেশন ফ্রন্ট, অর্থাৎ বাংলাকে যারা স্বাধীন করবে। একই বাংলা অর্থ করলে দাঁড়ায় বাংলাদেশের মুক্তিযোদ্ধা, একই রকম অর্থই দাঁড়ায়, তবে তারা মুজিব বাহিনী নামেই কিন্তু বেশি পরিচিত ছিল। এবং মুজিব বাহিনীকে কেউ চাইলে জয়েন করতে পারতো না। ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষিত তরুণদেরকে মূলত এই মুজিব বাহিনীতে নেওয়া হতো, তাদেরকে ট্রেনিং দিয়ে মুজিব বাহিনী তৈরি করা হতো। ঠিক আছে, এবং এই মুজিব বাহিনীরা মূলত গেরিলা যুদ্ধের উপরে বিশেষভাবে প্রশিক্ষণ পেত। তো তারা কিন্তু আলাদাভাবে অপারেট করতো, তাদের কিন্তু আলাদাভাবে ভারতে ট্রেনিং হতো এবং আলাদাভাবে ট্রেনিং হয়ে তারা কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তো মুক্তি বাহিনী এবং মুজিব বাহিনী দুটো কিন্তু এক করে ফেললে হবে না, দুটা কিন্তু আলাদা। তবে মুজিব বাহিনীর প্রত্যেকটা যোদ্ধাও কিন্তু মুক্তিযোদ্ধা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, সবাই মুক্তিযোদ্ধা। কেউ মুজিব বাহিনীতে লড়েছে, কেউ মুক্তি বাহিনীতে লড়েছে। ওকে, এইবার মুজিব বাহিনীতে সাধারণ সবাই অংশ নিত, মানে সাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতা, বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা সবাই কিন্তু মুজিব বাহিনীতে অংশ নিত। কিন্তু একটা স্বাধীন দেশের কি থাকে? একটা বিমান বাহিনী থাকে, একটা আর্মি থাকে, সেনাবাহিনী থাকে, একটা নৌবাহিনী থাকে। এই তিনটা বাহিনীকে একসাথে বলা হয় সশস্ত্র বাহিনী। তো এই যে সশস্ত্র বাহিনী তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দেয়, সেই জন্য মুজিব বাহিনী এবং মুক্তি বাহিনীর পাশাপাশি কিন্তু সশস্ত্র বাহিনী তৈরি করার একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং এই প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পরেই কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। আচ্ছা, আমি বোধহয় একটা ছোট্ট জিনিস একটু ভুল আলোচনা করেছি, আলোচনাটা আমি একটু কারেক্ট করে ফেলি। এই যে ইপিআর, এইটা একটু চেঞ্জ করবো আমরা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল, আমরা এটা একটু চেঞ্জ করব। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর একটু আলাদা, আমি দুটাকে এক করে ফেলেছিলাম, আমি দুঃখ। এই ইপিআর পরবর্তীতে হয় ইস্ট পাকিস্তান রাইফেলস, এইটা পরবর্তীতে হয়েছে বিডিআর। ঠিক আছে, এইটা আমরা একটু মনে রাখার চেষ্টা করি, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বিজিবির মুক্তিযুদ্ধের পূর্বের নাম কি ছিল? ইপিআর, নট ইবিআর। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অ্যাকচুয়ালি ছিল, আমাদেরকে মনে রাখতে হবে, এইটা অ্যাকচুয়ালি এটা সেনাবাহিনীর অংশ ছিল, ইপিআর এর অংশ না। আমি একটু কারেক্ট করে নিলাম। আমি কি যারা ক্লাস করছো বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো? একটু আগে একটু মুছে ফেলো, একটু আমি দুটো ইবিআর এবং ইপিআর এর মধ্যে নিজেই উল্টাপাল্টা করে ফেলেছি, আমরা একটু কারেক্ট করে ফেলি। দিস ওয়াজ পার্ট অফ পাকিস্তান আর্মি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাট এইটা ছিল, ইপিআর ছিল পাকিস্তান রাইফেলস এর আন্ডারে, যেটা কিনা বর্ডার গার্ড করার জন্য পাকিস্তান রাইফেলস, পিআর। ঠিক আছে, ইস্ট পাকিস্তান রাইফেলস। সো এই দুইটাকে একসাথে মিলে কিন্তু তিনটা গঠন করা হয়, স্থল, নৌ এবং বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী গঠন করা হয়। এবং এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরবর্তীতে কিন্তু পুরো দেশকে 11টা সেক্টরে ভাগ করে। 11টা সেক্টরে ভাগ করে তারা তাকায় দেখো, মুক্তি বাহিনীর পাশে থেকে কিন্তু বিভিন্ন জেলায় আক্রমণ পরিচালনা করে। তাহলে এখানে তুমি একটা দিন সম্পর্কে বুঝতে শিখলা যে 3 রকম বাহিনী কিন্তু এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল শুরুর দিকে। একরকম বাহিনী হলো মুক্তি বাহিনী, একরকম বাহিনী হলো মুজিব বাহিনী, আর একরকম বাহিনী হলো আমাদের সশস্ত্র বাহিনী। এখন এই যে সশস্ত্র বাহিনী, এইটা কিন্তু মোটামুটি অনেক পরে গঠিত হয়। বলতো সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়? 11 কবে? সেপ্টেম্বরে। আরেকটু ধারণা করো, এটা তোমরা পড়েছো, সবাই এটা জানো।
এই দিন আমরা একটা দিবস দিবস পালন করি 21শে নভেম্বর। সাবাস সাবাস। 21শে এই নভেম্বর। ঘটনাটা কিন্তু অনেক পরে ঘটে, অনেক পরে। এই ঘটনাটা ঘটে 21শে নভেম্বর, যখন সশস্ত্র বাহিনী দিবস, সশস্ত্র বাহিনী গঠন করা হয়। এবং এই ঘটনাটা ঘটে মোটামুটি অনেক পরে, আমরা যদি এই কথাটা মনে রাখি। যুদ্ধের শেষের দিকে প্রায় 21শে নভেম্বর, ইয়েস, যুদ্ধের শেষের দিকে সশস্ত্র বাহিনী, 3 বাহিনীকে আমরা একসাথে গঠন করি। এবং শেষ যুদ্ধ আসলে শেষ মাসেই হয়েছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি যুদ্ধটা, আসল যুদ্ধ শেষ মাসেই ঘটে। সো এটুকু জানতে হবে। আচ্ছা, এখানে কয়েকটা উক্তি আছে। উক্তির মধ্যে গুরুত্বপূর্ণ উক্তি হলো এদেশের মানুষ চায় না মাটি চাই, এই কথাটা বলেছিলেন জেনারেল ইয়াহিয়া খান। এই কথাটা পরীক্ষায় আসতে পারে। এবং বঙ্গবন্ধু সম্পর্কে এই লোকটা একটা কথা বলেছিল, লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই দুটা কথাই হচ্ছে ইয়াহিয়া খানের। এই কথাটা তিনি তার সৈন্যবাহিনীকে বলেছিলেন, এদেশের মানুষ চাই না মাটি চাই। আর এই কথাটা অ্যাকচুয়ালি তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ঠিক আছে। সো আমরা এইটুকু জানবো। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে মুক্তিবাহিনী গঠন হয়ে গেল। এবার মুজিবনগর সরকার, মুজিবনগর সরকারের সব তথ্যই আমরা জানি। এই ঘোষণা দেওয়া হয় 1971 সালে 10 এপ্রিল, যেটাকে বলা হচ্ছে, যেটা কোন জেলায়, মেহেরপুর জেলার। আমরা সবাই জানি যে বৈদ্যনাথ তলা, যেটার বর্তমান নাম কিন্তু মুজিবনগর। এবং এটা শপথ গ্রহণ করা হয় কিন্তু 17 এপ্রিল, ঠিক আছে। এখন খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে, যদি পরীক্ষা প্রশ্ন আসে, শেখ মুজিবুর রহমান। উত্তর করতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। কিন্তু শেখ মুজিবুর রহমান যদি জেলে ছিলেন, তখন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব আসে সৈয়দ নজরুল ইসলামের উপরে। আমরা যাতে অস্থায়ী রাষ্ট্রপতি কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখি, ঠিক আছে। আচ্ছা, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদের এক কন্যা এখন কিন্তু বাংলাদেশ সরকারের এমপি, তারা কিন্তু এখনো রাজনীতিতে সক্রিয়। পররাষ্ট্র দপ্তরে দায়িত্ব পান খন্দকার মোস্তাক আহমেদ। এই খন্দকার মোস্তাক আহমেদ পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর সে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, খন্দকার মোস্তাক আহমেদ। ইতিহাস থেকে তাকে মুছে ফেলা হয়েছে। অর্থ দপ্তরে দায়িত্ব পান এম মনসুর আলী, ক্যাপ্টেন এম মনসুর আলী। এবং স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্ব পান এইচ এম কামরুজ্জামান। এইচ এম কামরুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন, বর্তমান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র। আর অর্থ দপ্তরের দায়িত্ব যে পান এম মনসুর আলী, তার ছেলে মোহাম্মদ নাসিম, তিনি গত বছর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তিনি বাংলাদেশ সরকারের গতবারের আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তার আগে প্রথমবার যখন আওয়ামী লীগ সরকার 96 সালে ক্ষমতা আসে, তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাদের প্রত্যেকের সন্তান কিন্তু পরবর্তীতে রাজনীতিতে অ্যাক্টিভ হন, ঠিক আছে। সো প্রত্যেকটা তথ্যই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অর্থ খেয়াল করতে হবে, অর্থ মন্ত্রণালয়ের দপ্তর কিন্তু মনসুর আলী, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। তো খুবই 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 এইভাবে মনে রাখতাম আমি, মনসুর আলী, মনসুর যদিও লেখা আছে, আমি মনে রাখতাম যে মানুষের মন সবচেয়ে বেশি কি চায়, অর্থ চায়, টাকা। তো মনসুর, তিনি দায়িত্ব পান অর্থের। আর কামরুজ্জামান, এটা একটা শিখলে আরেকটা হয়ে যাবে, তিনি দায়িত্ব পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, ঠিক আছে। আর পরীক্ষার প্রশ্ন আসতে পারে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তিনি ছিলেন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। আমরা যাতে এই তথ্যটুকু মনে রাখার চেষ্টা করি, ঠিক আছে। এখানে ছবিগুলো আমরা অ্যাড করার সুযোগ পাই নাই, তবে ছবিগুলো তোমরা সবাই জানো। এই সবগুলো তথ্য কিন্তু আমরা শিখে ফেললাম, নতুন করে কোনো তথ্য শেখাবার কিছু নাই। প্রত্যেকটা তথ্যই আমাদের শেখা শেষ হয়ে গেছে। আমরা যাতে এটা পুরোপুরি আরেকবার রিডিং করে ফেলি। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে যখন মুজিবনগর ছিল, তখন কিন্তু কুষ্টিয়া জেলার মধ্যে ছিল। এই তথ্যটা আমাদেরকে জানতে হবে। বঙ্গবন্ধুর, বলতো বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায় হয়েছে? কিন্তু বঙ্গবন্ধু যখন জন্ম নেন, ফরিদপুর জেলায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জন্ম নেন তোমার টুঙ্গিপাড়ায়, তখন কিন্তু টুঙ্গিপাড়া ওয়াজ পার্ট অফ ফরিদপুর জেলা। ঠিক একইভাবে মুজিবনগর ছিল কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত। এই গোপালগঞ্জ জেলাগুলো তো 84 সালের পরে এই জেলাগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। তো ছোট্ট জেলাতে পরিণত হয়, তার আগে কিন্তু ছিল, আমরা মনে রাখতে হবে, ফরিদপুর জেলা। শেখ মুজিবুর রহমান কিন্তু ফরিদপুরের সন্তান ছিলেন স্বাধীনতার সময়, এই কথাটুকু মনে রাখতে হবে। আচ্ছা, এটা আমি ওই শপথ বাক্য কে পাঠ করেন, তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। আমি যদি এটাতে পরীক্ষার জন্য ভয়ঙ্কর 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 4টা ভয়ঙ্কর দিলাম, মনে রাখতেই হবে। পরীক্ষা প্রশ্ন, অস্থায়ী সরকারে কয়জন সদস্য ছিল? 6 জন।
আমি এগুলো ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, আমি চাইলে বলে দিতে পারি তুমি রিডিং করে নাও, কিন্তু প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ যাতে তুমি কখনোই না ভুলে যাও। এটা মুজিবনগর সরকার নামে পরিচিত ছিল পেপার পত্রিকায়, এটাকে প্রবাসী সরকারও বলা হতো এবং এটাকে অস্থায়ী বিপ্লবী সরকারও বলা হতো। এই প্রত্যেকটা কথাই কিন্তু অনেক সময় বলা হতো। এখন এই যে সরকারটা, এটা অস্থায়ী প্রবাসী, তার মানে এটা প্রবাসে আছে। জানতে হবে প্রবাসে কোথায় ছিল। এইটা প্রবাসে থাকতো কোথায়? এটা প্রবাসে কলকাতায়, কলকাতার 8 নং থিয়েটার রোডে। সেটা কিন্তু এখনো আছে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল। আজকে আমাদের সচিবালয় হলো রাজধানীর সেগুন বাগিচায়, সেগুন বাগিচার পাশে। কিন্তু তখনকার বাংলাদেশের প্রথম সচিবালয় কিন্তু কলকাতার 8 নং থিয়েটার রোডে। এই 6 জন মানুষ সেখানে অফিস করতেন, এই 6 জন মানুষ সেখান থেকে পরিকল্পনা করতেন, বিদেশি রাষ্ট্রের সাথে যোগাযোগ করতেন। এগুলো আসলে আনবিলিভেবল চিন্তা, এগুলা অসাধারণ চিন্তা। ঠিক আছে, জনগণকে সাথে নিয়ে কাজ করা, এগুলো আমরা এই সময়টা পার করিনি। আমরা যতই পড়ালেখা করি আমরা কখনো সেই জিনিসটা অনুভব করতে পারবো না। ওকে, এবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। পুরো মুক্তিযুদ্ধের সময় তখন ইউটিউব ছিল না, তখন টিভি ছিল না, তখন একটা জিনিস ছিল, তার নাম হলো রেডিও। বেতার তরঙ্গের মাধ্যমে মানুষের মনে পৌঁছে যাওয়া যেত এবং মানুষ পুরো এলাকাতে, পুরো গ্রামে একটা মাত্র রেডিও থাকতো, মানুষ সেই রেডিও শুনতে আসতো। কি সময় কাটিয়েছে আমাদের বাবা চাচারা, বাবা দাদারা, আনবিলিভেবল। হ্যাঁ, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিন্তু চট্টগ্রামের কালুরঘাট থেকে পরিচালিত হতো এবং শুরুতে এটা চট্টগ্রামের কালুরঘাটেই ছিল এবং তখন এটা নাম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। পরীক্ষায় নামটা থেকেই কিন্তু প্রশ্ন আসবে, নামটা কি ছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বর্তমানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বর্তমান নাম কি? বাংলাদেশ বেতার। ঠিক আছে, ওকে। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে দুইটা খুব বিখ্যাত অনুষ্ঠান ছিল। একটা অনুষ্ঠানের নাম হলো চরমপত্র, আরেকটা হলো জল্লাদের দরবারে। এখানে জলা কথাটা বলা আছে, জল্লাদের দরবারে। এই চরমপত্র পাঠ করতেন হচ্ছেন এমআর আক্তার মুকুল। পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। চরমপত্রগুলো মূলত কমেডি টাইপের ছিল, যেখানে দেখানো হতো যে মুক্তিযোদ্ধাদের দ্বারা পাকিস্তানি বাহিনী বিভিন্ন জায়গায় মাইর খাচ্ছে। এই মূলত অনেক কিছুটা সত্য কিছুটা বানানো, এই ফিকশন তৈরি করে এটা বাঙালি মুক্তিযোদ্ধাদের, সাধারণ বাঙালি মনোবল বাড়ানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে জল্লাদের দরবারে, এই জল্লাদের দরবারে অনুষ্ঠানে জেনারেল ইয়াহিয়া খানকে কেল্লা ফতেহ খান নামে। এগুলো কিন্তু সব পরীক্ষা আসতো, এগুলো কিন্তু জানতে হবে আমাদেরকে। ইয়াহিয়া খান চরিত্রটার নাম ছিল, ঠিক আছে, কেল্লা ফতেহ। এবং এখানে প্রথম পত্রিকা পাঠ করেছিলেন বেলাল মোহাম্মদ, প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ। এবং এই কেন্দ্রের সম্প্রচার খেয়াল করে বন্ধ হয়ে গেছিল 30শে মার্চ 1971। এখন এরপরই কি আর কখনই প্রকাশিত হয়নি। এরপর কিন্তু সেটা চট্টগ্রামের কালুরঘাটে বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তীতে তারা ভারত থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম চালাতে থাকে, কলকাতা থেকে এটা চলতে থাকে। শুক্লা বলো। ভাইয়া সাউন্ডের প্রবলেম হচ্ছিল। নাসরিন। জি ভাইয়া সাউন্ডে প্রবলেম করতেছে। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না, দূরে দূরে মনে হচ্ছে। সাউন্ডটা কেমন হচ্ছে ভাইয়া? সেম কেটে আসছে। ভলিউম বাড়ান। জি ভাইয়া সেম প্রবলেম সবারই। জি ভাইয়া। জি ভাইয়া ফুল সাউন্ড দিছে তাও শোনা যাচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে। এখন ঠিক আছে ভাইয়া। এখন ঠিক আছে ভাইয়া। এখন ঠিক আছে। ঠিক আছে। জি ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে। মনে হয় ইন্টারনেটের ইস্যু। কে যেন চিৎকার করে উঠতেছিল, বলো তো কি হয়েছে দেখি। ভাইয়া আবার সাউন্ডের সমস্যা। জি ভাইয়া। আবার সমস্যা। সবারই সমস্যা নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আপ ডাউন করছে সাউন্ড। কম হচ্ছে বেশি হচ্ছে, কখনো কানে খুব লাগতেছে আবার কখনো শোনাই যাচ্ছে না। আচ্ছা, কম একবারে কম। শোনাই যাচ্ছে না ভাইয়া, এটা আগেরটা ভালো ছিল। ক্লিয়ারলি কি শোনা যায় নাকি শোনা যায় না? জি ভাইয়া। প্রবলেম ভাইয়া। ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। জি ভাইয়া। শিওর শিওর। এখন শিওর। ভাইয়া বুঝতেছি না কার কাছ থেকে সাউন্ড আসতেছে আপনার। আচ্ছা, যদি সাউন্ডের প্রবলেম সমাধান হয়ে যায় হাত তুলতে পারো। হাত তুলো তো ঠিক হয়ে গেছে কিনা।
তার মানে ঠিক হয়ে গেছে, তাহলে পড়ানো শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, হাত নামায় ফেলো, হাত নামায় ফেলো। তো আমরা শিখে ফেলতে পারলাম। এখানে স্বাধীন বাংলা ফুটবল দল সম্পর্কে আমরা একটা পড়ালেখা করবো। স্বাধীন বাংলা ফুটবল দল তারা সারা বিশ্বব্যাপী বাংলাদেশ রাষ্ট্র গঠন করার জন্য জনমত গড়ে তুলতে চায়, এবং এই জনমত গড়ে তোলার জন্যই একটা স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। এই স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টু। কি হয়েছে? সাউন্ড প্রবলেম, আবার সাউন্ড শোনা যাচ্ছে না, এত কমে গেছে কিছুই শুনতে পাচ্ছি না। জি ভাইয়া। তাই না? আমি ঠিক নিশ্চিত না, কারণ কিছুই করা হয়নি actually। এখন শোনা যাচ্ছে, এখন ঠিক আছে ভাইয়া। এখন আবার ঠিক আছে ভাইয়া। ভাই এখন ঠিক আছে। আপ ডাউন করছে, সব সময় এক লেভেলে চলছে। নেটওয়ার্কের সমস্যা নেবে। হতে পারে, আমি ঠিক নিশ্চিত না। এখন শোনা যায় কিনা? এখন ঠিক আছে ভাইয়া। এখন শোনা যাচ্ছে। আরে কি হলো এটার? আচ্ছা ঠিক আছে, আবার না শুনতে পেলে হাত তুলি, আমি বুঝতে পারবো। স্বাধীন বাংলা ফুটবল দল, পরীক্ষায় প্রশ্ন আসবে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে। অধিনায়ক হচ্ছে জাকারিয়া পিন্টু, অধিনায়ক ছিলেন। তারা বিভিন্ন জায়গায় ফুটবল ম্যাচ খেলেছিল, বেশ কিছু ফুটবল ম্যাচ খেলেছিল। এটার ছবি আছে, স্বাধীন বাংলা ফুটবল দলের ছবি আছে, তুমি সেটা দেখে নিতে পারবা। আচ্ছা, এখানে এই তথ্যটা ভুল টাইপ করেছি আমরা, এটা এডিট করতে হবে আমাদেরকে। কিছু শুনতে পাচ্ছ কিনা? এখন একদম সাইলেন্ট হয়ে গেলে সবাই, শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে। দেখো এখানে ওই যে অপারেশন সার্চ লাইট 25শে মার্চে যেটা বাঙালি হত্যার জন্য ব্যবহার করা হয়, অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিচ্ছি। অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয় 1971 সালের 15ই আগস্ট। কাদের বিরুদ্ধে পরিচালনা করা হয়? পাকিস্তানের বিরুদ্ধে। কারা পরিচালনা করে? মুক্তিবাহিনী। আরো স্পষ্ট করে বললে নৌবাহিনী। যদিও তখন আমাদের কোনো নৌবাহিনী ছিল না, কিন্তু মূলত এটা নৌবাহিনীর অভিযান ছিল। এবং অপারেশন জ্যাকপট কিন্তু একটা অসাধারণ অভিযান। এই অপারেশন জ্যাকপটে দুইটা বন্দরে, নারায়ণগঞ্জ বন্দর এবং মোস্ট প্রবাবলি চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর বেশ কিছু জাহাজকে ডুবিয়ে দেওয়া হয় এবং ধ্বংস করে দেওয়া হয়। যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে তারা পানির নিচে ডুবে ডুবে গিয়ে জাহাজের নিচে বোমা সেট করে দিয়ে এসেছিল, টাইম বোমা। যেই টাইম বোমা ফেটে গিয়ে জাহাজগুলো ডুবে গিয়েছে। অসাধারণ একটা অভিযান ছিল। এবং এই অপারেশন জ্যাকপট 15ই আগস্টের এই অভিযানে যখন পাকিস্তানের বেশ কিছু জাহাজ ধ্বংস হয়ে গেল, সারা বিশ্ব তখন বুঝতে পারলো যে এখানে ভালো মতোই যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, পাকিস্তান শুরুর দিকে কিন্তু বলছিল যে এখানে কোনো যুদ্ধ কিছুই হচ্ছে না, দেশ পুরোপুরি স্বাভাবিক গতিতে চলছে, দুই এক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, তাদেরকে আমরা শক্ত হস্তে দমন করার চেষ্টা করতেছি। কিন্তু অপারেশন জ্যাকপট আমাদের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেখানে আমরা দেখতে পাই যেখানে পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী জাহাজ ধ্বংস করে দেওয়া হয়। এটা পরিচালনা করে কারা? বেশ কিছু সাবমেরিনার ছিল। সাবমেরিনার এক্স্যাক্টলি কয়জন মনে নেই, তবে আমার জানা মতে ইতালি বা ফ্রান্স থেকে 11 জন সাবমেরিনার, যারা কিনা পাকিস্তান নৌবাহিনীতে কাজ করত, যারা কিনা বাঙালি, তারা একটা প্রশিক্ষণের জন্য ইতালি বা ফ্রান্সে গিয়েছিলেন এবং তারা সে প্রশিক্ষণ থেকে পালিয়ে আসে শুধুমাত্র দেশের মুক্তিযুদ্ধে জয়েন করার জন্য। এবং তারাই এসে এই অপারেশনটা পরিচালনা করে, পরিকল্পনা করে। যদিও এই পরিকল্পনাতে অবশ্যই ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নৌবাহিনী সাহায্য করেছিল, তারা পরিকল্পনাটা সাহায্য করেছিল। এখানে একটা খুব মজার ঘটনা আছে, তখন তো মোবাইল ফোন ছিল না, তো তখন যাতায়াত ব্যবস্থাটা ভালো ছিল না। তারা ভারত থেকে 7 দিন আগে রওনা দেয় এবং তারা 15ই আগস্ট অপারেশন করার জন্য দিন ধার্য করে। কিন্তু এই অপারেশন করলেই তো হবে না, আগে ভালো মতো জেনে শুনে নিতে হবে। তখন তো এখনকার মতো যেমন গুগল ম্যাপ আছে, কোথায় কি আছে এগুলো আগে থেকেই তো জানা সম্ভব ছিল না। তো তখন একটা পরিকল্পনা ছিল যে ভারতীয় যে গোয়েন্দা বাহিনী, যাদের লোকজন পাকিস্তানের ভিতরে ছিল, তারা খবরাখবর নিবে। খবরাখবর নিয়ে যদি দেখে যে অপারেশন পরিচালনা করা যাবে, তাহলে তারা খবর দিবে। আর তারা যদি খবরাখবর পায় যে অপারেশন পরিচালনা করা যাবে না, তাহলেও তারা খবর দিবে।
এখন মজার বিষয় হচ্ছে খবরটা দিবে কিভাবে? সবার কাছে তো মোবাইল ফোন ছিল না। তখন তারা খবর দেওয়ার জন্য বেছে নিয়েছিল সেই বেতার। হ্যাঁ, তো তোমরা জানো ভারতের একটা রেডিও চ্যানেল আছে, নাম হলো আকাশবাণী। এই আকাশবাণীতে বলাই ছিল 14ই আগস্ট সন্ধ্যাবেলা তারা গান বাজাবে। এতটার দিকে আকাশবাণী চ্যানেল সবাইকে শুনতে বলা হয়েছিল। দুইটা গান তারা সিলেক্ট করে রেখেছিলেন, যদি এই গানটা বাজে তাহলে অপারেশনের জন্য গ্রিন সিগন্যাল, অপারেশনে যাবেন। আর যদি এই গানটা বাজে তাহলে বুঝবা যে এই অপারেশন ক্যান্সেল করতে হবে, এখন অপারেশন করা যাবে না। সো এইটা তোমরা দেখে থাকবা। এটার একটা অসাধারণ অসাধারণ এটার একটা অসাধারণ অ্যাড আছে বাংলা লিংকে, কেউ দেখছো নাকি? না ভাইয়া। না ভাইয়া, না ভাইয়া। দেখলেও না বুঝতে ভাইয়া। পারি। দেখলেও বুঝতে পারোনি? তাহলে আকাশবাণী এখনো পাই। আমাদের 8টা 40 বাজে আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। ব্রেকে যেতে যেতে তোমরা ব্রেকের মধ্যেও তোমরা এই এখন ওই কি বলে ওটাকে, ওই অ্যাডটা দেখবা। ভাইয়া, রেজাল্ট ঘোষণা, রিমাইন্ডার। থ্যাংক ইউ সো মাচ, যেটা রিমাইন্ডার দিলাম। আচ্ছা, আমরা বাংলা লিংকে একটা দেখার চেষ্টা করি। ওয়েট করো। মুক্তিযুদ্ধ নিয়ে অসাধারণ অসাধারণ অ্যাড ছিল ওটা। এখন এগুলো কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ভাই, মানহীন অ্যাড। না না, ধীরে ধীরে অ্যাড ভালো হচ্ছে, কি বলো? মানে এখন আমরা অ্যাড দেখি না, সেই জন্য তুমি অ্যাড বুঝতেছো না। অ্যাডের কোয়ালিটি আরো ভালো হবে। পণ্যের সঙ্গে রিলেটেডই নাই। পণ্যের সঙ্গে রিলেটেড না, পণ্যের সঙ্গে রিলেটেড না। অ্যাডটা আমরা পছন্দ করি, কিন্তু এটা কোন পণ্যের অ্যাড সেইটা আমরা বুঝতে পারি না। আমের ভর্তা বানিয়ে খাবো। কি হয়েছে? এটা কোন এর আবার? এটা আমি দেখছি বলে মনেই হচ্ছে না। কার সুন্দর অ্যাড বোধ হয়। ওয়েট ওয়েট ঠিক আছে, তোমরা 1 মিনিট আমাকে সময় দাও, আমি একটা বের করি। এক্স্যাক্টলি যেই একটা খুঁজতেছি সেইটা পাওয়া যাচ্ছে না। এই যে আমি যে ঘটনাটা বর্ণনা করলাম সেই অসাধারণ ঘটনাটাই একটা অ্যাডের মধ্যে উঠে এসেছে, বাট ওই অ্যাডটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওই অ্যাড খুঁজে না পেলেও আমরা এই জিনিসটা দেখবো। তোমরা সবাই এই জিনিসটা এনজয় করো। এটা অপারেশন জ্যাকপট, যে জিনিসটা আমি আলোচনা করলাম। কি আলোচনা করলাম বলো তো? অপারেশন জ্যাকপট কারা পরিচালনা করে? নৌবাহিনী। এখন সবাই এই অ্যাডটা দেখবো, সবাই আশা করি এনজয় করবে। এটা একটা 3D কার্টুন, 3D বাংলা কার্টুন। আশা করি তোমরা এটা একই সাথে একটা কি বলে ওটাকে, রিফ্রেশমেন্টও হবে এবং একই সাথে তোমরা একটা দারুণ জিনিস দেখতে পারবা। তার আগে শুধু এটুকু বলো, দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে? ওকে, সো এই ব্রেক, এটা দিয়ে আমাদের ব্রেক শুরু হলো। আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি, তোমরা এইটা উপভোগ করো। ও, এখানে ওই জিনিসটা আছে, ওই যে গানটার কথা যে বলছিলাম, এখানে ওই গানটা আছে। আবার দিচ্ছি শুরু থেকে।
পানিপথে অস্ত্রের যোগান বন্ধ করার জন্য কয়েকটা জায়গায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মংলা, চাঁদপুরে পাকিস্তানি ঘাঁটিতে একই দিনে মাইন বিস্ফোরণ ঘটায় মুক্তিযোদ্ধারা। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন জ্যাকপট, যাতে 11টি সেক্টর থেকে বাছাই করা দক্ষ 17 এবং মুক্তিযোদ্ধারা অংশ নেয়। ঠিক আছে, এবং অপারেশন জ্যাকপট সহ অন্যান্য অভিযানে তারা ডুবিয়ে দেয় 1 লক্ষ টন অস্ত্রের মজুদ সহ পাকিস্তানি নৌ চলাচলের পথ। এটা একটা বিশাল ঘটনা ছিল। দাদি, আমি তো তোমার ফিটাই করতে পারছি না। কালকে নীলাকে বসে প্যারেডে নেতৃত্ব দেবো কিভাবে? আমার খুব ভয় হচ্ছে দাদি। ভয়? কিসের ভয় দাদা ভাই? আসো, তোমাকে একটা গল্প শোনাই। গল্প? হ্যাঁ, সুপার হিরোদের গল্প। সুপার হিরো? জানো, অনেকজন সুপার হিরোর মধ্যে তোমার দাদাও ছিলেন একজন। কিন্তু দাদা তো মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধারাই তো আমাদের আসল সুপার হিরো। ওরাই তো আমাদের এই দেশটা উপহার দিয়ে দিয়েছে। ঠিক এখান থেকে আমরা শুরু করবো। পরি, তুমি খাবার দিয়ে বসতে হবে, আর তোমরা এখানে। क्या सब कुछ ठीक है? हाँ जनाब, बिल्कुल ठीक।
সুপার হিরোরা আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, আর এখন তোমরা প্রত্যেকে সুপার হিরো হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাও। এই আদৌ দেখা গেছে কিনা? জি ভাইয়া। গানটা শুনছো শুরুতে? এই যে এই গানটার কথা বলা হচ্ছে, আমি যে গানটার কথা বলছিলাম, আমি যে শুনিও পিছনে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। শুরুতে গাবে সাউন্ড ক্লিয়ার ছিল না ভাইয়া। কি নাম গানটার নাম কি? আমি কি যেন বলি, কি যে বোঝা যাচ্ছে না তো, গানটা এভাবে বোঝা যাচ্ছে না আসলে ভাইয়া। লিংক আমি দিয়ে দিব, তোমরা এমনি কি যাদের ভিডিও তোমরা কি দেখতে পেয়েছো কিছুটা? ভালো দেখতে পারছি, কিন্তু গানটা ওইভাবে বোঝা যাচ্ছে না। গানটা হলো পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এই গানটা যদি হবে, এই গানটা বাজলে ধরে নিতে হবে যে অপারেশন হবে। আর আরেকটা ছিল হচ্ছে যে যদি এই গানটা বাজে, গানটা ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের আমার পুতুল আজকে যাবে প্রথম যাবে শ্বশুর বাড়ি। এইটা যদি এই গানটা বাজতো তাহলে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, যারা ক্লাসটা করতে পারলো না তারা এটা বাকি সময় দেখে নিতে পারবে। বাট দ্যাট ওয়াজ আওয়ার অপারেশন জ্যাকপট। এবং যেটা আসলে বলা হয় যে পাকিস্তানি নৌবাহিনীর পূর্ব পাকিস্তানে মেরুদণ্ড ভেঙে দেয় একা হাতে অনেকটা। সো অনেকটুকু কি বলে এটাকে, অনেক গর্বের বিষয় আমাদের জন্য এই জিনিসটা। ঠিক আছে, আমরা কি এরপরে আর 5 মিনিট একটা ছোট ব্রেক নিব? তোমরা কি ব্রেক নিতে চাও 5 মিনিটের? না ভাইয়া, না ভাইয়া। জি ভাইয়া। এখানে আমি জানি যে কথা বলি দুটো আছে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসের বিরতির পরের ক্লাসে। সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখান থেকেই শুরু করব যতটুকু আমরা শিখেছি। সো আমরা তাহলে এটা জেনে গেলাম। হ্যাঁ, লাস্ট কথা হচ্ছে এখানে আরেকটা অপারেশন, বিখ্যাত অপারেশন, যেটা হচ্ছে ওই যে অস্ত্র অপারেশন করার জন্য মুক্তিযুদ্ধের পরবর্তী, সেটাকে বলা হয় অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ক্লোজ ডোর এই নামটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যে দরজাটা খুলেছিলাম সেই দরজাটা এখন বন্ধ করে দিব, মুক্তিযুদ্ধের দরজাটা। সো এটাই ছিল এটা অপারেশনের উদ্দেশ্য। আচ্ছা ফাইন। এখন মুক্তিযুদ্ধে 11টা সেক্টরে ভাগ করা হয়। 11টা সেক্টরে 10 জন কমান্ডার ছিল। সেই কমান্ডারদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তবে সেই কমান্ডারদের মধ্যে 3 জন সেক্টর কমান্ডার ছিলেন, যাদেরকে ঘিরে তাদের নামানুসারে 3টা ফোর্স তৈরি করা হয়। একটা ছিল জেড ফোর্স, জেড ফর জিয়াউর রহমান, জেড ফোর্স ফর মেজর জিয়াউর রহমান, এবং মেজর জিয়াউর রহমানের জন্য এটাকে জেড ফোর্স গঠন করা হয়। এবং মেজর জিয়ার ছবিটা এখানে আমরা দিতে পারিনি, তবে তোমরা সবাই মেজর জিয়াকে চেনো আশা করি। আমরা ছবিটা এখানে দিয়ে দিব পরবর্তীতে। এবং খেয়াল করো, এইটি সর্বপ্রথম গঠিত ফোর্স 7ই জুলাই 1971। এটা সদর দপ্তর ছিল তেলধালা তুরা। সদর দপ্তর পড়া দরকার নেই অ্যাকচুয়ালি, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কত তারিখে গঠিত হয়, সেটা তোমার মনে রাখলেই অ্যাকচুয়ালি চলবে। ঠিক আছে, 7ই জুলাই মাসে, তার প্রায় 2 মাস পরে কিন্তু 3 মাস পরে কিন্তু 7ই অক্টোবর কে ফোর্স তৈরি করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, কে ফর খালেদ, মেজর খালেদ মোশাররফ। তোমরা যদি কখনো মুক্তিযুদ্ধের অন্যতম হিরো হচ্ছেন এই খালেদ মোশাররফ, অসাধারণ অসাধারণ। এবং অসাধারণ বলতে তোমরা যদি এই মানুষগুলোর স্মার্টনেস দেখো জাস্ট মুগ্ধ হয়ে যাবা। সে 71 সালে কি স্মার্ট ছিলেন। আমরা এগুলো ব্রেনের মধ্যে পুরোপুরি সেট করতে চাই। সেই জন্য খালেদ মোশাররফের তোমরা যদি শুনতে তো বোধহয় কিছু পাবা না, দেখতেও পাবা কিনা আমি ঠিক জানি না। খালেদ মোশাররফের বেশ কিছু ইউটিউবে বেশ কিছু ইন্টারভিউ আছে, খালেদ মোশাররফের ইন্টারভিউ একদম মুক্তিযুদ্ধের সময়কার। আচ্ছা, তোমরা আমাকে শুধু একটা জিনিস বলো তো, এই যে আমি যে প্লে করি কতটুকু দেখা যায় আর কতটুকু শোনা যায় বলো তো? দেখা যায় ঠিকভাবে, শুনতে মাঝে মধ্যে একটু সমস্যা হয়। সবটুকু দেখা যায় কিন্তু পজ হয়ে 1 সেকেন্ড দেখা যাবে, 5 সেকেন্ড গ্যাপ হয় নেটওয়ার্কের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপরেও আমরা আমার যেহেতু ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জিনিসটা শেখানো, খালেদ মোশাররফ লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। এবং এই যে খালেদ মোশাররফের বেশ কিছু ইন্টারভিউ আছে।
ঠিক আছে, আমরা সাউন্ড শুনবো না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মানুষটা খালিদ মোশাররফ না, খালিদ মোশাররফ হচ্ছেন দেখাচ্ছি আমি তোমাদেরকে, এই যে ইনি হলেন খালিদ মোশাররফ, মেজর খালিদ মোশাররফ। তিনি সাংবাদিকদের সাথে ইন্টারভিউ দিচ্ছেন। বিশ্বাসঘাতক ছাড়া আর কিছু হবে না। আমরা যোগাযোগ ব্যবস্থা কোনোভাবেই ফিরিয়ে আনতে দিচ্ছি না, কারণ যে কোনো দেশে আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে যোগাযোগ। আমরা তাদের ট্রেনে চলাচল করতে দিইনি, রাস্তায় আসতে দিইনি, ব্রিজ উড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা জানি যোগাযোগ ব্যবস্থা ছাড়া অর্থনীতি অচল। তো ইনি ছিলেন মেজর খালেদ মোশাররফ, এবং খুব মজার বিষয় হচ্ছে যে তোমরা জানো কিনা আমি জানি না, যে খালেদ মোশাররফ কিন্তু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর যে সরকারটা গঠিত হয়, সেই সরকারটাকে উৎখাত কিন্তু করেন এই মেজর খালেদ মোশাররফ। তোমাদের কি জানা আছে যে ৭৫ সালের কত তারিখে মেজর জিয়াউর রহমান জেল থেকে মুক্তি পান? ভাইয়া উৎখাত কি? হ্যাঁ, কি জানি? তোমরা এগুলো জানো না, তোমরা ছোট মানুষ, তোমরা এত ইতিহাস এখনো পড়ো নাই, ইতিহাস তোমরা জানো না। তো এই খালেদ মোশাররফ কিন্তু মাত্র 4 দিনের জন্য বাংলাদেশের শাসন ক্ষমতা পেয়েছিলেন, মাত্র 4 দিনের জন্য, 4 দিন। তিনি 3 নভেম্বর তিনি একটা অভ্যুত্থান করেন। 3 নভেম্বর 1975 তিনি শেখ মুজিবুর রহমানকে তো 5 আগস্ট হত্যা করা হয়, 15ই আগস্ট হত্যা করা হয়। 15ই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাস যে সরকারটা ছিল, সেই সরকার কিন্তু মাত্র 4 মাস ক্ষমতায় ছিল। 3 নভেম্বর মেজর খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাত্র 7 নভেম্বর, মাত্র 4 দিনের মাথায় তিনি আরেকটা অভ্যুত্থানের শিকার হন, এবং যেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন কর্নেল তাহের, এবং এই কর্নেল তাহের পাল্টা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে মেজর খালেদ মোশাররফকে আসলে হত্যা করা হয়। তিনি মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে ক্ষমতা চলে যায় মেজর জিয়াউর রহমানের কাছে। এই কর্নেল তাহের ক্ষমতায় বসান হচ্ছে মেজর জিয়াউর রহমানকে। তিনি চাইলে নিজেই ক্ষমতা দখল করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তিনি মেজর জিয়াউর রহমানকে ক্ষমতা নেওয়ার জন্য আহ্বান জানান, জিয়াউর রহমান রাজি হন, এবং জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর প্রথম যে কাজটা করেন সেটা খুবই মজার। তিনি সবার আগে প্রথম কাজ করেন সেটা হচ্ছে কর্নেল তাহেরকে তিনি ফাঁসিতে ঝুলিয়ে দেন। সেটা হচ্ছে সবচেয়ে মজার ঘটনা এবং ইতিহাসের অন্যতম, বাংলাদেশের ইতিহাসের অন্যতম মজাদার ঘটনা। কর্নেল তাহেরকে জিয়াউর রহমান বিনা বিচারে মোটামুটি বিচার করেন, মার্শাল লতে তিনি বিচার করেন, বিচার করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। আচ্ছা, কে ফোর্স হলে সে খালেদ মোশাররফ, আরেকজন হল এস ফোর্স হচ্ছে মেজর কে এম শফিউল্লাহ। এই মানুষটা কিন্তু এখনো বেঁচে আছেন। পরবর্তীতে তিনি কিন্তু আওয়ামী লীগের এমপিও হয়েছিলেন। এবং তোমরা যদি জেনে রাখতে চাও, এই কে এম শফিউল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের সেনাপ্রধান কে ছিলেন? মেজর কে এম শফিউল্লাহ। এবং শফিউল্লাহ সম্পর্কে কিন্তু অনেকেই খুব ক্ষিপ্ত, আওয়ামী লীগের অনেক নেতাই তাকে পছন্দ করেন না, কারণ বলা হয় যে শফিউল্লাহ চাইলে শেখ মুজিবুর রহমানকে বাঁচাইতে পারতেন, কিন্তু হয় তার ক্ষমতা ছিল না, নয়তো তার ইচ্ছা ছিল না, যে কোনো একটা। এবং বেশিরভাগই স্বীকার করে নেন যে ও আসলে ছিল দুর্বল টাইপের, ওর আসলে ক্ষমতা ছিল না, ওর ওই অভ্যুত্থান ঠেকাবার ক্ষমতা তার ছিল না, কারণ মূলত এই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল আর্মিরাই, কিন্তু শফিউল্লাহ আসলে বুঝতেও পারে নাই। তো সেটা সেপ্টেম্বর মাসে এস ফোর্স পরীক্ষায় আসবে যে কোনটা নেতৃত্ব কে দিয়েছিলেন। ঠিক আছে, আমরা যাতে এইটুকু জানতে পারি। এখানে 3টা তথ্য আছে, এই 3টা তথ্য আমরা শিখে নিতে চাই, তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আমি। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি যদি পরীক্ষা প্রশ্ন আসে, কর্নেল এমএজি ওসমানী, খুবই গুরুত্বপূর্ণ। চিফ অফ স্টাফ, এই মূলত প্রধান সেনাপতির পরের পদটার নামই হলো মুক্তিযুদ্ধ মানে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ, তার নাম ছিল কর্নেল এম এ রব। ঠিক আছে, আর বিমান বাহিনীর প্রধান কে ছিলেন সেই সময়? বিমান বাহিনীর প্রধান এবং সেনাপতি ছিলেন একে খন্দকার। একে খন্দকারও কিন্তু পরবর্তীতে রাজশাহী থেকে এমপি হয়েছিলেন, আওয়ামী লীগের এমপি, এবং পরবর্তীতে একে খন্দকার কিন্তু এখনো বেঁচে আছেন। মজার বিষয় হচ্ছে আজ থেকে 10 বছর আগে একে খন্দকার একটা বই লেখেন, তার স্মৃতি কথামূলক বই, যেই বই তিনি একটা মোটামুটি বিতর্কিত কমেন্ট করেন। তিনি বলেছিলেন যে 7ই মার্চের ভাষণের শেষে শেখ মুজিবুর রহমান বলেছিলেন জয় বাংলা জয় পাকিস্তান, এবং এই জয় পাকিস্তান এই বলেছিলেন, এই কথার পরেই মোটামুটি দেশ 2 ভাগ হয়ে যায়। এক ভাগ বিশ্বাস করে যে তিনি বলেছিলেন, আরেক ভাগ বিশ্বাস করে তিনি বলেন নাই। পরবর্তীতে সকল ইনভেস্টিগেশন, সকল ভিডিও ফুটেজ বের করে দেখা যায় যে শেখ মুজিবুর রহমান এই ধরনের কোনো কথা বলেন নাই। কিন্তু মুক্তিযুদ্ধের এত বড় একজন নায়ক একে খন্দকার, তিনি এই ধরনের কথা কেন বললেন আমি ঠিক জানি না।
তোমাদের হয়তো মনে আছে যে 16ই ডিসেম্বর ওই যে রেসকোর্স ময়দানে যে একটা ছবি তোমরা সবাই দেখেছো, দুইজন সিগনেচার করছেন, দেখেছো না? ওখানে কারা কারা সিগনেচার করেছিল জানা আছে নাকি? জগদীশ সিং আরোরা। আর পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছিলেন তাদের বাংলা এই অংশের কমান্ডার নিয়াজি, এবং মিত্র বাহিনীর পক্ষে স্বাক্ষর করছিলেন হচ্ছে জগজিৎ সিং অরোরা। বাট ওটা তো মিত্র বাহিনীর পক্ষে, কিন্তু বাংলাদেশের কে উপস্থিত ছিলেন সেই জায়গায়? বাংলাদেশের সেখানে উপস্থিত ছিলেন এ কে খন্দকার। এর তুমি যদি এটা ছবিতে আমরা সবসময় তাকাই, কিন্তু ওখানে কে কে আছে না এই জিনিসটা আমরা কখনোই আসলে কি বলে আমরা সেটা অনুভব করতে চাই না। আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, এই যে সেই ছবিটা, এবং এ কে খন্দকার এখানে খুব বহাল তবিয়তে উপস্থিত আছেন। এবং বাংলাদেশের পক্ষে কে উপস্থিত ছিলেন যদি কখনো প্রশ্ন আসে তোমাকে কিন্তু উত্তর করতে হবে, সেখানে উপস্থিত ছিলেন এ কে খন্দকার। এবং আমি ছবিটা বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি। Here is the photo. এই যে দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে? ছিলেন জেনারেল নিয়াজি, এই হলো জগজিৎ সিং অরোরা, পেছনে এই যে মোজ, ইনি হলেন এ কে খন্দকার। ঠিক আছে, হ্যাঁ, ইনি ছিলেন এ কে খন্দকার ইয়াং, এবং এয়ার কমডোর এ কে খন্দকার। ওকে, ফাইন। সো তাহলে আমরা জেনে গেলাম তিনি কিন্তু বিমান বাহিনীর প্রধান ছিলেন, এবং কোনটা কি ছিলেন এই তথ্যটুকু আমি তোমাকে জানিয়ে দিলাম। ওকে, মুক্তিযুদ্ধের সময় তখন কিন্তু এখন যেমন তোমরা সবাই কিছুদিন আগে কি করলা, ফেসবুকে কি লিখলা না, সেফ প্যালেস্টাইন, অসংখ্য ট্যাগ ম্যাগ দিলা না? কে কে দিয়েছো? সেফ প্যালেস্টাইন, সেফ গাজা দিয়েছো? জি ভাইয়া দিয়েছিলাম। তখন কিন্তু এই সুযোগ ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, নিজের মতামত প্রকাশ করার কোনো পথ ছিল না। গণমাধ্যম ছিল বলতে রেডিও, টেলিভিশন ছিল পশ্চিমার উন্নত ভাষাগুলোতে, আর পেপার ছিল। কিন্তু তারপরও সারা বিশ্বে জনমত গড়ে তোলা তখন খুবই দরকার ছিল, যাতে বিশ্ব জনমত গঠনে বেশ কয়েকজন সাংবাদিক, বেশ কয়েকজন রাজনৈতিক এবং বেশ কয়েকজন সংস্কৃতির মানুষ কাজ করেছিলেন। তারা কিন্তু সবসময় আমাদের বাংলাদেশের বন্ধু, আমরা তাদেরকে নিয়েই পড়ব। এবং যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের সিনেটে কিন্তু তারপর যুক্তরাষ্ট্রের দুইজন নেতা বাংলাদেশের পক্ষে ছিলেন, একজন ছিলেন এডওয়ার্ড কেনেডি আর একজন ছিলেন ফ্রেড হ্যারিস। এডওয়ার্ড কেনেডি কে বলা হয়েছিল বাংলাদেশের বন্ধু, এবং এডওয়ার্ড কেনেডি পরবর্তীতে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেটে এই বাংলাদেশের রক্তপাত বন্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন, এবং তিনি পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে আসেন। এবং বাংলাদেশে বলা হয় যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা, সেই বটতলায় এডওয়ার্ড কেনেডিকে দেখার জন্য মানুষের প্রচন্ড পরিমাণে ঢল নামে। ঠিক আছে, এডওয়ার্ড কেনেডিকে দেখার জন্য বলা হয় যে এত বেশি মানুষের ঢল আর অন্য কখনোই ঢাকা ভার্সিটির ইতিহাসে আসেনি যতটা এডওয়ার্ড কেনেডি ঢাকা বিশ্ববিদ্যালয় জনসভায় আসার পর মানুষ তাকে দেখতে এসেছিল, কারণ মানুষ পেপার পত্রিকার মাধ্যমে ওনার নাম শুনেছিলেন। এবং শুধুমাত্র জনমত গড়ে তোলার জন্য সিনেটে কথা বলেছিল ব্যাপারটা এমন না, তিনি কিন্তু ওটাকে কি বলে আমাদের যে শরণার্থী শিবির, সেই শরণার্থী শিবির ভিজিট করতে এসেছিলেন। আমি তোমাদেরকে ছবিটা দেখাতে পারি। ইনি হলেন এডওয়ার্ড কেনেডি, এই যে দেখা যাচ্ছে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ না? দেখে অন্যরকম লাগতেছে, বোঝা যাচ্ছে। এই যে শেখ মুজিবুর রহমানের সাথে এডওয়ার্ড কেনেডি দেশ স্বাধীন হওয়ার পর, দেখতে পাচ্ছ? এডওয়ার্ড কেনেডি ছিল বিখ্যাত আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই। এই যে মাঝখানে জন এডওয়ার্ড কেনেডি, এই যে তার পাশে জন এফ কেনেডিকে হত্যা করা হয় 1963 সালে তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায়। এই যে দেখো জনতার ঢল কাকে বলে, ডান পাশের ছবিতে এই যে দেখো, এই যে বাংলাদেশের মানুষ কোন ধরনের নিয়ম নীতি মানেনি, তাকে দেখো জনতার ঢল নেমেছিল, দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই জিনিস কি আর ভুল হবে? না ভাইয়া, এই জিনিস আশা করি আর ভুল হবে না। এই যে শেখ মুজিবুর রহমানের সাথে এডওয়ার্ড কেনেডির পরিবার, এই যে মুজিব কেনেডি বৈঠক, সেই সময়ের যে পত্রিকা, সেই সময়ের পত্রিকায় মুজিব কেনেডি বৈঠক সম্পর্কে দেওয়া আছে। সো দিস আর দ্য থিং, আশা করি পারা যাবে। এবং এখন পর্যন্ত দেখো যে এখানে কিছুদিন আগেও
2020 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনকারী মানবতার বন্ধু সিনেটর এড কেনেডির 11তম মৃত্যুবার্ষিকী আলোচনা সভা। বাংলাদেশে এখনো কিন্তু তাকে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করা হয়। ঠিক আছে, তো সেই সময়ে কিন্তু এডওয়ার্ড কেনেডি টকবকে তরুণ ছিলেন, যুবক ছিলেন, তরুণ বয়সের ছিলেন এবং তিনি বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত তৈরি করতে সাহায্য করেছিলেন। এতগুলো তথ্য জানানোর এটাই অর্থ যে এগুলো সবকিছু দেখলে তোমার ব্রেনে জিনিসটা একটা পার্মানেন্ট মেমোরি তৈরি করবে। শুধুমাত্র বই পড়লে তথ্যটা ভুলে যাওয়াটা অনেক অনেক বেশি সম্ভব। আশা করি তুমি এখন অনেকটুকু মনে রাখতে পারবা। ওকে, এছাড়াও আমরা আরো বেশ কিছু দেশ, ভারত তো সরাসরি আমাদের পক্ষে ছিল। এখানে তাকে দেখো, যুক্তরাষ্ট্রের যে পত্রিকা পুরো পৃষ্ঠা জুড়ে সংবাদ পরিবেশন করে ইয়াহিয়া খানকে গণহত্যা বন্ধের আহ্বান জানান, সেটা ছিল ওয়াশিংটন পোস্ট। এই ওয়াশিংটন পোস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আন্দ্রে মার্লো, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন একজন ফরাসি সাহিত্যিক। তিনি চেয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে। তাহলে আন্দ্রে মার্লো বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চান এবং নয়াদিল্লি সম্মেলনে, এই যে তিনি শুধু অংশগ্রহণ করতে চেয়েছিলেন, এই জন্যই কিন্তু তিনি বিখ্যাত হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে। শুধু অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কারণ কেউ একটা প্রতিষ্ঠিত দেশের বিরুদ্ধে বলতে চায় না, কিন্তু তিনি বলেছিলেন। এই জন্য কিন্তু তাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। এইবার এখানে 4টা নাম পড়তে হবে। একটা হলো সাইমন গ্রিন, এই নামটা তোমরা অনেকবার শুনে থাকবা। অ্যান্থনি মাসক্রেনাস অনেকবার শুনে থাকবা। সাইমন গ্রিন পরীক্ষায় আসবে, কোন দেশের সাংবাদিক ছিলেন? উত্তর হচ্ছে ব্রিটিশ সাংবাদিক। তিনি কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী বর্বরতার কথা সারা বিশ্বে সর্বপ্রথম প্রচার করেন। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা বহুবার আসছে, নামটা মুখস্থ করা ফরজ। এই যে 25শে মার্চের কালো রাতের হত্যা, সাইমন গ্রিন প্রথমবারের মতো এই বিষয়গুলো সম্পর্কে লেখেন। আচ্ছা, অ্যান্থনি মাসক্রেনাস, তিনি ব্রিটেনের দ্য সানডে টাইমস পত্রিকায় কর্মরত ছিলেন এবং তিনি মোটামুটি ঢাকায় অবস্থান করে পাকিস্তান বাহিনীর নির্মম গণহত্যার কথা 13 জুন 1971 সালে ওই দি সানডে টাইমসে তিনি এটা প্রকাশ করেন। এবং অ্যান্থনি মাসক্রেনাস পরবর্তীতেও কিন্তু তিনি বাংলাদেশ নিয়ে বহু কাজ করেছেন। এবং তোমরা যদি কখনো ইউটিউবে সার্চ দাও অ্যান্থনি মাসক্রেনাস, তোমরা দেখবা শেখ মুজিবুর রহমানের সাথে তার ইন্টারভিউ আছে। এবং আমার জানা মতে শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল সেই মানুষগুলোর যে ভিডিও, তোমরা সাক্ষাৎকার কখন শুনেছো? কর্নেল ফারুক এবং রশিদের শুনেছো? না ভাইয়া। এই বেটা, তোর এটাও শুনিস নাই? না ভাইয়া। তোরা তো দেখা যাচ্ছে কিছুই জানিস না। শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করে তারা যে টিভি থেকে সাক্ষাৎকার দিয়েছিল, এই হলো কর্নেল রশিদ। এই যে এই পাশের মানুষটা হলো অ্যান্থনি মাসক্রেনাস। এই যে ইনি হলেন অ্যান্থনি মাসক্রেনাস। দেখতে পাচ্ছেন? ও, দেখা যাচ্ছে না, স্ক্রিনে দেখা যাচ্ছে না। নেটের অবস্থা খুবই খারাপ, সে দেখতে পাবে না। ইনি হলেন অ্যান্থনি মাসক্রেনাস। ঠিক আছে, এই সাক্ষাৎকারটা ইউটিউবে আছে। আমার সুযোগ হলে আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দিব। এগুলো তোমাদের ইতিহাসের নলেজ অনেক বৃদ্ধি করবে। কোন নলেজে কখন পরীক্ষা কাজে আসবে, আমি এই গল্পটা সবসময় তোমাদেরকে মনে অতীতে বলেছি অলরেডি আমি, তাই না? ওই যে আমি বঙ্গবন্ধুর একটা ছবি দেখে পরীক্ষা একবার কমন পেয়ে গেলাম। সো অ্যান্থনি মাসক্রেনাস পরবর্তীতে তিনি একটা বই লিখেছেন, কিন্তু অ্যান্থনি মাসক্রেনাসের একটা বই আছে বাংলাদেশের উপরে লেখা। বইটার নাম হচ্ছে, বইটাও বেশ গুরুত্বপূর্ণ, অ্যান্থনি মাসক্রেনাস বুক। দ্বারাও বইটা আমি পড়েছি। বইটা যদিও একটু বিতর্কিত কথাবার্তা লেখা আছে, কারণ তিনি দূর থেকে ব্যাপারটা দেখার চেষ্টা করেছেন। তারপরও বইটা বেশ গুরুত্বপূর্ণ আছে। বইটার সুযোগ পেলে, বইটার নাম পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। অ্যান্থনি মাসক্রেনাস, তার যে বইটার নাম আমার এই মুহূর্তে স্পষ্ট মনে পড়ছে না। আচ্ছা, ফাইন। মার্ক টালির নাম মনে রাখতে হবে, তিনি ছিলেন বিবিসির সাংবাদিক। তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের হয়ে প্রচারণা চালান। ওকে। আর দেব দুলাল বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতি রাতে এই যে সংবাদ পরিচালনা করতেন, এই নামটা বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত হয়ে ওঠে, কারণ মানুষ তখন আকাশবাণীর খবর শুনতো, নিয়মিত আকাশবাণীর খবর শুনতো, এইটা পরিচিত হয়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন পরীক্ষা প্রশ্ন আসবে, কোন দেশটি বাংলাদেশের পক্ষে ছিল, বিপক্ষে ছিল? চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এরা কিন্তু সবসময় আমাদের বিপক্ষে ছিল। মনে রাখবে যে চীন যে বাংলাদেশকে সাহায্য করে, ডলার সাহায্য দেয়, সবগুলাই কিন্তু এই ব্যাটা নিজেদের স্বার্থে। মনে রাখবে, কেউ কখনো মানুষকে নিজের স্বার্থ ছাড়া কোনো দেশ কখনো অন্য দেশকে সাহায্য করতে যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আজকে আমাদের ভালো চাইতে আসে, বুঝে নিবা তাদের এখানে কোনো স্বার্থ আছে। শুধুমাত্র আমাদের পক্ষে ছিল রাশিয়া এবং ইন্ডিয়া। আর রাশিয়া সরাসরি বাংলাদেশের পক্ষে ছিল। ঠিক আছে, আচ্ছা। মুক্তিযুদ্ধের সময়
মার্কিন কনসাল ছিলেন হচ্ছেন আর্চার কে ব্লাড, এই নামটা মনে রাখতে পারো। এই সময় মার্কিন দূতাবাসের প্রধান ছিলেন আর্চার কে ব্লাড। ওকে, এবং পাকিস্তানের সমর্থনে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের 7ম নৌবহর, এই জিনিসটা কি তোমরা প্রশ্ন করতে পারো। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজের সমন্বয়কে বলা হতো 7ম নৌবহর। এখানে অনেকগুলো যুদ্ধ জাহাজ ছিল, এইগুলো এসে তাদের লক্ষ্য ছিল পাকিস্তানকে যুদ্ধে সাহায্য করা। 9 ডিসেম্বর তারা এটা পাঠায়। খুব মজার বিষয় হচ্ছে পাকিস্তানের সমর্থনে যখন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে 7ম নৌবহর পাঠিয়েছিল, তখন ভারত উপমহাসাগরে রাশিয়াও তাদের নৌবহরকে সেই 7ম নৌবহরের কাছাকাছি নিয়ে আসে। এইটা দেখে আমেরিকা বুঝতে পারে যে এইখানে গেলে এখন রাশিয়ার সাথে যুদ্ধ হবে, আমরা সেই সরাসরি যুদ্ধ চাই না। পরে তারা 7ম নৌবহরকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। এখানে রাশিয়ার অবদানের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। এখানে খুব গুরুত্বপূর্ণ এই হেনরি কিসিঞ্জার, এই লোকটার নাম তোমরা আজীবনের জন্য মনে রাখতে পারো। এই বেটাকে বলা হয় 70 দশকের সবচেয়ে ভয়ঙ্কর মস্তিষ্কের অধিকারী হেনরি কিসিঞ্জার। এই শালার বেটা একাই বেশ কয়েকটা দেশে একাই যুদ্ধ লাগাই দিছে হেনরি কিসিঞ্জার। এর মাথা থেকে তখন অসাধারণ কিছু আইডিয়া বের হয়েছিল, যেটা বিভিন্ন দেশে গুটিবাজি করছে। যদি বলা হয় 70 দশকের সবচেয়ে বড় গুটিবাজকে, এই গুটিবাজ হলো হেনরি কিসিঞ্জার। এই হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলেছিল তলাবিহীন জুড়ি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে চায়নি, এবং বলা হয় শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছে সেখানে হেনরি কিসিঞ্জারের পরোক্ষ সহযোগিতা ছিল, এবং হেনরি কিসিঞ্জার একজন পরিকল্পক ছিলেন এই ঘটনার। এবং শুধুমাত্র কিন্তু বাংলাদেশ না, সেই সময় আমেরিকা কিন্তু সরাসরি ভিয়েতনাম যুদ্ধে জড়িত ছিল 70-এর দশকে। হেনরি কিসিঞ্জার সেখানেও গুটিবাজি লাগাচ্ছিল। আমেরিকা সেই সময় যত জায়গায় বিশ্বের বিভিন্ন দেশে যে পররাষ্ট্র নীতি নিয়ে তারা ঝামেলা জড়াচ্ছিল এই মানুষটার কারণে। হেনরি কিসিঞ্জার, নেটে সার্চ দিলেই পেয়ে যাবে এই লোকটা, বেটা একটা খাস বদমাইশ। আমরা এটি ওকে। এরপরে এই টপিকটা পড়ানোর পরে আজকের মতো আমরা ক্ষান্ত দিব। এইবার দেখো, ইউএন নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবে বিরোধিতা করেছিল রাশিয়া। মার্কিন কি প্রস্তাব দিয়েছিল বলো তো, তোমাদের কি আইডিয়া? যুদ্ধবিরতি করে দেওয়ার। সাবাস, কখন এটা বলো তো? যখন আমরা ডিসেম্বর মাসে, যখন ভারত পাকিস্তান একে অপরের সাথে যুদ্ধে জয়েন করে গেল। 3 ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধে জড়ায় পড়ে, এবং 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারত আমাদের সাথে যুদ্ধ শুরু করে। এই 6 ডিসেম্বরের পরে পাকিস্তান ক্রমাগত বাংলাদেশে কোণঠাসা হয়ে পড়তে শুরু করে। তখন তারা যুদ্ধবিরতির আহ্বান জানাতে চায়, এবং পাকিস্তান দাবি করেছিল যে বাংলাদেশ ঠিক আছে, আমরা সেখান থেকে সৈন্য তুলে নিব, কিন্তু সেখানে ইউএন সৈন্য পাঠাতে হবে। অর্থাৎ ওইটা ক্ষমতা আমরা ছাড়বো না, কিন্তু সেখানে ইউএন এর সৈন্য, আজকে যেমন সুদানে আমরা বাংলাদেশ আর্মি যায়, আজকে যেমন মালিতে বাংলাদেশ আর্মি যায়, একইভাবে তারা চেয়েছিল অন্য দেশের আর্মি এসে বাংলাদেশে থাকবে, তারা যুদ্ধবিরতি দিবে। কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করেছিল রাশিয়া, এবং আরো আমরা কৃতজ্ঞ রাশিয়ার কাছে। যদি সেই দিন এই প্রস্তাব চালু হয়ে যেত তাহলে আজও বাংলাদেশ স্বাধীন হতো না। পরবর্তীতে এই সৈন্যগুলো তুলে দিয়ে পাকিস্তান আবার আমাদেরকে দখল করে নিত। এটি ছিল পাকিস্তান লক্ষ্য। যখন দেখলো তারা আর পেরে উঠতেছে না, যুক্তরাষ্ট্র কিন্তু এমন হেন কোনো চেষ্টা নাই যেটা পাকিস্তানের পক্ষে করে নাই। তো এদেরকে আমাদের বন্ধু ভাবার আসলে কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই প্রত্যেকটা তথ্যই কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, সেই সময় আমাদের বন্ধু ছিল হচ্ছে জর্জ হ্যারিসন। মানুষটার নাম মনে রাখতে হবে, রক গায়ক জর্জ হ্যারিসন। তোমরা বিটলস এর নাম শুনে থাকবা। বিটলস সেই সময়ের খুব বিখ্যাত একটা ব্যান্ড ছিল, সারা দুনিয়ার সবচেয়ে বিখ্যাত এবং বড় ব্যান্ডের নাম ছিল বিটলস। বিটলসের একজন গায়ক ছিল জর্জ হ্যারিসন। বিটলসের অসাধারণ বিখ্যাত কিছু গান আছে, তোমরা চাইলে শুনতে পারো, ইউটিউবে সার্চ দিলেই পাবা। দুই একটা গান তো অনেকে শুনেও থাকবা, বিভিন্ন অ্যাডে কপি হয়েছে। তুমি হয়তো জানো না যেটা বিটলসের গান, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অ্যাডে বিটলসের গানকে ব্যবহার করা হয়েছে। এই বিটলসের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন, এবং এই জর্জ হ্যারিসন এবং ভারতের পণ্ডিত রবিশঙ্কর, এর সাথে বব ডিলান, এই তিনজন মিলিত হয়ে তারা একটা কনসার্ট করেন, যেটাকে বলা হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই কনসার্ট ফর বাংলাদেশটা কোথায় করা হয়, কবে করা হয়? 1 আগস্ট 1971 সালে। কোথায় করা হয়? নিউ ইয়র্কের কোথায়? ম্যাডিসন স্কোয়ারে। পরীক্ষার জন্য প্রত্যেকটা তথ্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এখানে যে গানটা, সেই গানটার নাম হলো বাংলাদেশ। ইউটিউবে সার্চ দিলেই বাংলাদেশ জর্জ হ্যারিসন সার্চ দিলেই তোমার ব্রেনের মধ্যে গানটাও সেট হয়ে যাবে, এবং তোমার ব্রেনের মধ্যে জর্জ হ্যারিসন নামটা আজীবনের জন্য সেট হয়ে যাবে। আশা করি আমরা এই সবগুলো মনে রাখতে পারবো। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আরো অনেক 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 কিছু জানার আছে। আমরা আজকে যা আত্মসমর্পণ পর্যন্ত যাব, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে পড়ার কিন্তু কোনো শেষ নাই, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে গল্প, উপন্যাস, গান, টান এগুলো সবগুলো থেকে প্রশ্ন আসে, আমরা সেটাই জানবো। আর 7 মিনিটের মধ্যে আমরা বাকি অংশটুকু শেষ করবো।
মুক্তিযুদ্ধকালীন মুদ্রা এবং ডাক টিকিট। দেখো, বাংলাদেশের প্রথম ডাক টিকিট নকশা করেন বিমান মল্লিক। নামটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটাই আমি পড়াতে চাই এবং এটাই আমি মনে রাখার জন্য তোমাদেরকে বলবো। ঠিক আছে, বাংলাদেশের প্রথম ডাক টিকিট কে নকশা করেন, আমরা যদি বিমান মল্লিকের নামটা মনে রাখি। ওকে, এখানে মনে রাখতে বুদ্ধিজীবী হত্যা করা হয় কত তারিখে? 14ই ডিসেম্বর। এখানে আসলে অনেক কিছু পড়া যেতে পারে, কিন্তু 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, এইটুকু মনে রাখলেই হবে। এবং এদের অধিকাংশকেই রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করা হয়। পরীক্ষা প্রশ্ন আসবে যে বুদ্ধিজীবী জাদুঘর কোথায়? উত্তর হচ্ছে রায়ের বাজার, ঢাকা। রায়ের বাজার, ঢাকাতে এই বুদ্ধিজীবী জাদুঘর অবস্থিত। আমরা যে নোটটা আপডেট করব, এই নোটে এই পরবর্তী আমরা নোটটা যে পিডিএফ দিয়ে দিব, সেখানে প্রত্যেকের ছবি, অনেকগুলো ছবি আসলে এডিট, সবগুলো ছবি থাকবে। ঠিক আছে, আচ্ছা। এবং এখানে দেখো কতজন বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, অসংখ্য। দেখো 49 জন চিকিৎসককে হত্যা করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজে 2টা হল আছে, একটা নাম হল ডাক্তার ফজলে রাব্বি হল, ছেলেদের হল যেটা, সেটা তিনিও ছিলেন একজন শহীদ বুদ্ধিজীবী, খুব বিখ্যাত ডাক্তার ছিলেন, যিনি একই সাথে 2 বছরে ইংল্যান্ডে 2টা বিখ্যাত ডিগ্রি তিনি করে ফেলেছিলেন। ডাবল এমআরসিপি বা ডাবল এমআরসিএস ছিলেন তিনি, 2টা ডিগ্রি করেছিলেন তিনি 2 বছরে। প্রখর মেধাবী ছিলেন। আর মেয়েদের হলের নাম ডাক্তার আব্দুল আলিম। এই 2 জন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন। তারা ঢাকা মেডিকেল কলেজে সেই সময় কর্মরত ছিলেন যখন তাদেরকে হত্যা করা হয়। দেখো 991 জন শিক্ষককে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19 জন শিক্ষককে হত্যা করা হয়। 42 জন আইনজীবী, 13 জন সাংবাদিক। এগুলো মুখস্থ করতে হবে না। সবচেয়ে ভয়ঙ্কর হত্যাটা কথা করা হয় চুপনগর হত্যা। ইউটিউবে যা সার্চ দাও আজকে গিয়ে, চুপনগর গণহত্যা, গেলেই ওখানে ইউটিউবে সার্চ দিলেই তুমি ওখানে পেয়ে যাবা। এবং এই যে প্রত্যেকে 49 জন চিকিৎসক, প্রত্যেকের কথাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনাদের নাম খোদাই করে লেখা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19 জন শিক্ষকের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোদাই করে লেখা আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো হ্যাঁ, সারিকার বোধহয় প্রশ্ন আছে, সারিকা বলেন শুনি। ভাইয়া, আপনি আলিম বললেন, মানে ডক্টর আলিম, উনি কি আমাদের জুলজি বই লেখেন? না 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 না, প্রশ্নটা আসলে স্বাভাবিক, বাট ডক্টর আলিম 1971 সালে মারা গেছেন। তোমার আব্দুল আলিম স্যারের জিওলজি বই প্রকাশ পেয়েছে মাত্র 5 বছর আগে, 5-7 বছর আগে। সো উনি কোনোভাবেই জিওলজি বই লেখক না। তার প্রশ্নটা আসলে স্বাভাবিক, যেহেতু ডাক্তার ছিলেন। আমি যেহেতু ডাক্তার হয়ে তোমাদেরকে মেডিকেলের জন্য পড়াচ্ছি, তিনি সেই সময় মেডিকেলের কোনো বই লিখে গিয়েছিলেন কিনা? অ্যাকচুয়ালি না, নামটা একই হতে পারে। আব্দুল আলিমের কন্যা বর্তমানে একজন চিকিৎসক, তোমরা চিনবা না হয়তো বা, যাই হোক, উনি খুব বিখ্যাত একজন, টিভিতে প্রায়ই আসেন। তার হাজবেন্ড, ওই চিকিৎসকের হাজবেন্ড মাহতাব স্বপ্নীল, তিনি বাংলাদেশের বিখ্যাত একজন লিভার বিশেষজ্ঞ। তো এগুলো ডাক্তার হলে তোমরা জেনে যাবা। এবং শেখ হাসিনার সাথে তাদের খুব ভালো সম্পর্ক, যেহেতু তারা শহীদ জননী, শহীদ কন্যা। তো আমরা আজকে যতটুকু জানালাম, আমার মনে হয় একদিনের জন্য অনেকটুকু তথ্য জানালাম। একদিনে মুক্তিযুদ্ধ ইতিহাস আলোচনা শুরু করলে মুক্তিযুদ্ধ আমরা আবার বুদ্ধিজীবী দিয়ে নেক্সট ক্লাস পড়া শুরু করব। আজকে এইটুকুই আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই। ক্লাসটা শেষ করব হচ্ছে তোমাদেরকে একটা সুন্দর গান উপহার দিয়ে। এই গানটা শুনতে শুনতে ক্লাস শেষ হয়ে যাবে। তার আগে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। রেজাল্ট ঘোষণার যে বিষয়টা, রেজাল্ট অ্যাপ থেকে আমি রেজাল্ট দিয়ে দিব। তবে ছোট্ট একটা বিষয়, মডারেটরদের সাথে আলোচনা করে আমি পরবর্তী সিদ্ধান্ত নিব। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? না ভাইয়া, কালকে কোনো এক্সাম আছে? কালকে কি এক্সাম আছে বলে দাও, তাহসিন ওকে বলে দাও। সাধারণ জ্ঞান আজকে সাধারণ জ্ঞান। কালকে কি এক্সাম আছে? কালকে পদার্থবিজ্ঞান, ভেক্টর, কিন্তু ভেক্টরের উপর, যেহেতু নিউটনীয় বলবিদ্যা এখনো শেষ হয়নি। শুধু ভেক্টর, আগামীকাল সাধারণ জ্ঞান কোন টপিকের উপর পরীক্ষা হবে? মুঘল সাম্রাজ্য। আজকে কোন সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়ার কথা আমাদের? ব্রিটিশ সাম্রাজ্য। কিন্তু ওটা তো পুরোপুরি শেষ হয়েছিল না, যেটুকু পিডিএফ দিয়েছেন তার হচ্ছে প্রথমের কিছু অংশ শেষ হয়েছে। মুঘল তো পড়া হয়নি অ্যাডভান্স মেডিকেল ব্যাচে ভাইয়া। আচ্ছা, জিকে সব পিডিএফই তো দেওয়া হয়েছে। পিডিএফ একটা অংশ পড়ানো বাকি আছে। আচ্ছা, আমি সেটা চেক করে দেখি আমাদের প্রশ্ন রেডি করা আছে, আমি একবার চেক করে দেখি যে প্রশ্নে পরের অংশটুকু থেকে আছে কিনা। ওকে, ঠিক আছে। সো বাংলাদেশ সম্পর্কে আশা করি আজকে নতুন কিছু জানলা। বলো তো বাংলাদেশ নামটা কবে দেওয়া হয়? 1971 সালের 2 মার্চ। 5 ডিসেম্বর 1969 এর 5 ডিসেম্বর। শাবাশ, 1969 সালে 5 ডিসেম্বর। ঠিক আছে। এখানে গান কে কে পারো?
ভাইয়া ওপেন পারে ওপেন অপিন এই অপিন পারে, ঠিক আছে। আমি অপিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কয়দিন ধরে। কি ব্যাপার ভোটে অপিন? জিতে কাবিল হয়ে আর আসতেছে না। অপিন মডারেটর হয়ে হারাই গেল কেন? খুশিতে মনে হয় হারাই গেছে ভাইয়া। ভাইয়া বাচ্চা হয়ে গেছে আবার। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমি যে গ্রুপে একটা সুন্দর গান দিয়ে দিলাম, এই গানটা তোমরা শুনতে পারো। এটা আমরা তো জর্জ হ্যারিসনের কথা জানলাম, মুক্তিযুদ্ধের সময় আরেকজন আমাদের পক্ষে গান গেয়েছিলেন, তার নাম হলো জোয়ান বায়েজ। জোয়ান বায়েজ অসাধারণ একটা গান গেয়েছিলেন, মহিলাটা ফ্যান্টাস্টিক গান গায়, এতে কোনো সন্দেহ নাই। আমি মুগ্ধ তার গান শুনে, তার বেশ কিছু অসাধারণ অন্য গান আছে, তার মধ্যে এটা একটা বিখ্যাত গান। সময় পাইলে তোমরা শুনে ফেলো, আমি গানটা পোস্ট করে দিয়েছি গ্রুপে। আর পরীক্ষার ঘোষণাটা আমি ক্লাসে একটু পরে ক্লাসে দিয়ে দিচ্ছি। সো তাহলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। কালকে তোমাদের পরীক্ষা নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই না? কালকে ক্লাস না হওয়ার সম্ভাবনাই ধরে রাখো বেশি। আমরা ছোট্ট দুই একটা রেস্ট নিবো, টানা ক্লাস হচ্ছে গত কয়েকদিন ধরে। আমরা কাল পরশু পুরাপুরি অফে চলে যাবো, কাল পরশু। ভাই কথা আছে, কথা শোনা যাচ্ছে? ভাই কথা আছে। হ্যাঁ বলো বলো। ভাইয়া বরাবর মেডিকেল পরীক্ষা চলেছে, তো পরীক্ষা শেষ হলে বাকিটা পেমেন্ট করতো। এটা আমাকে ব্যক্তিগত একটা মেসেজ দিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো তুমি কে বললা। কারণ এখানে 300-400 স্টুডেন্ট কে যে কি বলতেছে সেটা তো আমার মাথায় থাকবে না। তুমি মেসেজ দিলে আমরা টুকে রাখতে পারতাম, ঠিক আছে? জি ভাই মেসেজ দিছি। তাহলে মেসেজ দিলে হইছে। কোথায়? একটা পেজে, মোবাইলে মেসেজ দিলে ভালো হয়, পেজে আসলে অনেক বেশি মেসেজ একসাথে জমে যায়। ঠিক আছে, সো তাহলে কথা হচ্ছে পরবর্তীতে, পরীক্ষার ঘোষণা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। আমি যে ভিডিওগুলো দিব সেগুলো দেখে আসসালামু আলাইকুম।